এই সব চ্যাপ্টারগুলো আছে যে অর্গ্যানিক কেমিস্ট্রি অথবা ইলেকট্রোকেমিস্ট্রি মানে ফিজিক্যাল কেমিস্ট্রি, ডিআরএ ব্লকে কিন্তু ওই ধরনের কনসেপচুয়াল অ্যাপ্রোচটা অনেকটা কম। এখানে একদিক থেকে ভালো সেটা হচ্ছে অনেকে যারা ভাবে যে না আবার মুখস্থ করে একটু স্টেজ মেকআপ করে বেরিয়ে যাবো, তাহলে এই ধরনের চ্যাপ্টারগুলো তাদের ক্ষেত্রে নিঃসন্দেহে ভালো, কারণ কনসেপ্ট এখানে অনেকটা কম। হ্যাঁ, বাট আর একটা জিনিস যেটা বাজে সেটা হচ্ছে একটু মুখস্থ টাইপের তো করতেই হবে, কারণ যেখানে কনসেপ্ট কম সেখানে একটুখানি থিওরিটিক্যাল প্রশ্ন বা মুখস্থ প্রশ্ন এখানে বেশি পড়বে। বাট আমরা মোটামুটি যেটা পড়বো একটু কনসেপচুয়ালভাবেই পড়বো, যতটা এখানে কনসেপ্ট আছে। বাকি যেগুলো আমাদের পড়তে হবে বই থেকে সেটা তো নর্মাল মুখস্থ আমাদের করতেই হবে কিছু কিছু জিনিস। আচ্ছা, প্রথমে আমরা যেটা শুরু করবো এই ডি আর এ ব্লক এলিমেন্টসে, প্রথম যেটা আমরা দেখবো সেটা কিন্তু আগে ডি ব্লক পড়বো। এই ডি ব্লক পড়ার পরে তারপরে আমরা এ ব্লক পড়বো। এই ডি ব্লকের মধ্যে দেখবে আমাদের তিনখানা ব্লক আছে, মানে তিনখানা আমাদের পিরিয়ড থাকে, যেটাকে আমরা ডি ব্লক এলিমেন্টস বলি। সেটা হচ্ছে 3D 4D আর 5D, এই তিনটেই হচ্ছে ডি ব্লক। আর যখন আমরা এ ব্লক পড়বো দেখবো আমরা দুটো পড়বো, একটা আমরা পড়ি 4F ব্লক আর একটাকে বলি আমরা 5F ব্লক। এটা এখন জাস্ট বলে দিচ্ছি মনে রাখার জন্য, কারণ পরে আমি লেখাবো এগুলো। 4F আর 5F, 4F যে ব্লকটা আছে সেটাকে আমরা বলি ল্যান্থানাইডস। ল্যান্থানাইডস নামটা কেন হচ্ছে, কারণ ল্যান্থানামের পরবর্তী 14খানা এলিমেন্ট হচ্ছে এই 4F এর, সেই জন্য এটার নাম হচ্ছে আফটার ল্যান্থানাম, তাই সেই হিসেবে ওদেরকে বলা হয় ল্যান্থানাইডস। আর আফটার অ্যাক্টিনিয়াম বলে অ্যাকচুয়ালি 5F এর যে কটা এলিমেন্টস আছে সেগুলোকে বলা হয় অ্যাক্টিনাইডস। তাহলে এখানে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস পড়বো, সেটা হচ্ছে ফর এ ব্লক এলিমেন্টস। এবার একটু আসি যে ডি ব্লকটা আমরা পড়ছি, কারণ আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডি ব্লক। এই ডি ব্লক এলিমেন্টসের মোস্টলি এলিমেন্টগুলোকে বলা হয় ট্রানজিশন এলিমেন্টস, বাট আমি একবারও বলছি না প্রত্যেকটা ডি ব্লক এলিমেন্টসকে, ঠিক আছে? ওই জন্য আমি ডি ব্লক এলিমেন্টস বলে এটা লিখছি। ডি ব্লক এলিমেন্টসের আন্ডারে ওই জন্য লিখছি অফেন। অফেন মানে কি প্রায়, প্রায় কল্ড অ্যাজ ট্রানজিশন এলিমেন্টস, কল্ড অ্যাজ ট্রানজিশন এলিমেন্টস। চলো রোজলিনাকে একটু প্রশ্ন করি। রোজলিনা, ট্রানজিশন এলিমেন্টস কেন বলা হয়েছে? ট্রানজিশন এলিমেন্টসটা কেন বলা হচ্ছে? এই ট্রানজিশন এলিমেন্টসটার নামটা কেন, এই নামটা কেন, হঠাৎ ট্রানজিশন এলিমেন্টস কেন? না না, একদম বাঁদিকে যদি আমাদের দেখো তাহলে আমাদের বাঁদিকে কি আছে, এস ব্লক। আর একদম যদি আমাদের ডান দিকটা দেখি তাহলে এই দিকে আমরা পাবো হচ্ছে পি ব্লক, তাই না? আর এইখানটা আছে হচ্ছে ডি ব্লক। তাহলে ডি ব্লকটা কি? ডি ব্লক হচ্ছে ট্রানজিশন ইন বিটুইন এস অ্যান্ড পি, ঠিক আছে? এইটা হচ্ছে ট্রানজিশনের জায়গায় আছে, মানে মেটাল থেকে নন মেটাল যেটা যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, মেটালিক ক্যারেক্টার কমছে এবং নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তাহলে এরাই হচ্ছে ওই ট্রানজিশন পজিশনে আছে, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে আমাদের ট্রানজিশন এলিমেন্টস। তাহলে আমরা এইখানে লিখে রাখতে পারি এই রকম যে ট্রানজিশন এলিমেন্টটা কেন বলা হচ্ছে, ডি ব্লক যেগুলো আছে এই ডি ব্লকগুলোকে তাহলে আমরা কি বলছি, ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন এলিমেন্টস, এই ট্রানজিশন এলিমেন্টসটা বলছি তার কারণটা কি, এরমভাবে লিখে রাখতে পারো, বিকজ দেয়ার পজিশন ইন পিরিয়ডিক টেবিল, বিকজ দেয়ার position in periodic table, in periodic table, এই দেখা যাচ্ছে তো স্ক্রিন? আচ্ছা, is in between S block and P block elements, S block and P block elements। হয়েছে? এই অবধি কি বোঝা গেছে? দেখো, বোঝা গেছে? তাতেই বা নামটা ট্রানজিশন কেন? আমার তো এখনও প্রশ্নটা এখানেই রয়ে গেল, ট্রানজিশন কেন? তাহলে ট্রানজিশনটা কেন বললাম, যে এস থেকে পিতে যাচ্ছে, মানে কি নন মেটাল থেকে মেটাল থেকে নন মেটালের দিকে যাচ্ছে। এসগুলো কি মোস্টলি হচ্ছে এরা মেটালস, তাই তো? এটা তো আমরা জানি। আর পি ব্লক এলিমেন্টসগুলো কি মোস্টলি নন মেটালস, একবারও বলছি না সব নন মেটালস, বাট মোস্টলি নন মেটালস। তাহলে এখানে এদের প্রপার্টিসটা কি আছে, ট্রানজিশনাল একটা প্রপার্টিস আছে বিটুইন মেটালস অ্যান্ড নন মেটালস, এই জন্য অ্যাকচুয়ালি এদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্টস বলি।
তাহলে এরকমভাবে আর একটা অ্যারো দিয়ে ওই জন্য লিখে রাখছি যে দেয়ার প্রপার্টিজ আর ট্রানজিশনাল between highly reactive metals আর হাইলি রিঅ্যাক্টিভ যদি মেটালস হয় এরা কারা, এরা হচ্ছে এস ব্লকের এলিমেন্ট। আর মেটালসগুলো সাধারণত কী ধরনের কম্পাউন্ড ফর্ম আয়নিক কম্পাউন্ডস, এটাও আমরা জানি, কারণ মেটাল থাকলে সাধারণত কী হবে, এদের আয়নিক ক্যারেক্টার বেশি হয়। এদের সাথে আর কার প্রপার্টিটা ট্রানজিশনাল আসছে, অ্যান্ড দ্য elements of P block ব্র্যাকেটে লিখে রাখবে which form covalent compounds। তাহলে এদের প্রপার্টিসটা হচ্ছে এদের মাঝখানে আছে, না এরা কমপ্লিটলি আয়নিক, না এরা কমপ্লিটলি কোভ্যালেন্ট, না এরা কমপ্লিটলি একদম পিওর মেটাল, না এরা কমপ্লিটলি পিওর নন মেটাল। দিজ আর ট্রানজিশন এলিমেন্টস বা ট্রানজিশন মেটাল এলিমেন্টস আমরা বলি। মানে এদের যে প্রপার্টিসটা এটা হচ্ছে এই মেটালিক প্রপার্টি আর পি ব্লক এলিমেন্ট মানে নন মেটালিক প্রপার্টি, এদের একটা মাঝামাঝি প্রপার্টি আছে। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এই যে আমরা ট্রানজিশন এলিমেন্ট তাহলে বলছি, এই ট্রানজিশন এলিমেন্ট, তাহলে এই ট্রানজিশন এলিমেন্টকে আমরা চিনব কিভাবে? সাধারণত এদের মধ্যে কি হবে, ইনকমপ্লিটলি ফিল্ড বা পার্টলি ফিল্ড ডি সাবশেল থাকবে, আইদার ইন গ্রাউন্ড স্টেট হতে পারে অথবা ইন কমন অক্সিডেশন স্টেট। তাহলে আমরা কি বলছি, হ্যাজ ইনকমপ্লিটলি ফিল্ড ডি সাবশেল in ground state or in their common oxidation state তাহলে তাদেরকে আমরা কি বলবো, ট্রানজিশন এলিমেন্টস। আর এই কারণেই যদি আমরা গ্রুপ 3 থেকে দেখি, তাহলে গ্রুপ 3 থেকে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি গ্রুপ 11 অবধি এরা কিন্তু ট্রানজিশন এলিমেন্টস, এদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্টসই বলবো। কেন? কারণ যদি আমরা গ্রুপ 3 থেকে গ্রুপ 11 অবধি দেখি, তাহলে অলওয়েজ ডি শেলটা আইদার আমার ইনকমপ্লিটলি ফিল্ড থাকবে এর গ্রাউন্ড স্টেটে, অথবা কোনো একটা কমন অক্সিডেশন স্টেটে ইনকমপ্লিটলি ফিল্ড থাকবে। আচ্ছা, এই ইনকমপ্লিটলি ফিল্ড ডি সাবশেল মানেটা কি? মানে হচ্ছে D1 to D9 এই অবধি থাকবে মোট কথা, তাই না? D1 to D9 এই অবধি থাকবে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এই মনে করো রোজলিনাকে বা তফাকে জিজ্ঞাসা করছি, তফা নিকেলের কনফিগারেশন বলো কি? নিকেলের কনফিগারেশন বলো, বা ছেড়ে দাও, নিকেল বলো না, তুমি কপারেরটা বলো, আরও ভালো হবে। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন বলো, মানে ভ্যালেন্স শেল, আউটার মোস্ট যে শেলটা আছে সেই ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন বলো। কারণ আমাদের কমপ্লিট ইলেকট্রনিক কনফিগারেশনের এখানে কোনো প্রয়োজন নেই, আমাদের আউটার মোস্ট শেলটাকে নিয়েই কাজ, তাই আমাদের আউটার মোস্ট শেল নিয়ে ভাবলেই হয়ে যাবে। বলো কি হবে? কপার হচ্ছে 29, তাহলে 18-র পরে কি হবে, আরও 11 ঘর অ্যাড হবে। তাহলে 11 ঘর অ্যাড হওয়া মানে কি 3D9 4s2, এবং আমরা বলেছিলাম 3D9 4s2 যদি এরকম কন্ডিশন আসে তাহলে সেটা কি হয়ে যাবে 3D10 4s1। তাহলে কপারকে কি করে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলছি? দেখো, কপারের যদি নর্মাল ভ্যালেন্স সেল ধরি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 3D10 4s1। তাহলে এটা কি ট্রানজিশন এলিমেন্ট? সেই কনসেপ্ট অনুযায়ী তো এটা ট্রানজিশন এলিমেন্ট হওয়ার কথা নয়, কিন্তু ডেফিনেশনটা আমরা দেখবে যেটা বলেছি, হতে পারে এইটা গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে অথবা কমন অক্সিডেশন স্টেটের ক্ষেত্রে। এখন কপারের কমন অক্সিডেশন স্টেট হচ্ছে Cu+ অ্যান্ড Cu2+। যদি Cu+ হয় তাহলে এটা হয়ে যাবে 3D10 4s0, আর যদি Cu2+ হয় তাহলে দেখো হয়ে যাবে 3D9। তাহলে এখন দেখো এটা কি হয়ে গেল, ইনকমপ্লিটলি ফিল্ড এলো।
এখন হয়ে গেল এটা ইনকমপ্লিটলি ফিল্ড, বোঝা গেছে? তাহলে যদি ইনকমপ্লিটলি ফিল্ড হয় তার মানে এটা হয়ে গেল এখন ট্রানজিশন এলিমেন্ট। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমরা দেখছি ট্রানজিশন এলিমেন্ট কোনগুলো এবং কোনগুলো নয়। হতে পারে তাদের গ্রাউন্ড স্টেটে ওদের ডিটা আইদার ইনকমপ্লিটলি ফিল্ড আছে, অথবা হতে পারে কোনো কমন অক্সিডেশন স্টেটে ইনকমপ্লিটলি ফিল্ড আছে। অলওয়েজ যে গ্রাউন্ড স্টেটে ওটা ইনকমপ্লিটলি ফিল্ড থাকবে এটা কিন্তু নাও হতে পারে। হতে পারে যে কোনো সময় আমাদের এর ক্ষেত্রে মনে করো ইনকমপ্লিটলি ফিল্ড আছে, কোনো একটা স্টেবল বা কমন অক্সিডেশন স্টেটে মনে করো ইনকমপ্লিটলি ফিল্ড আছে, সেটাও কিন্তু পসিবল। বোঝা গেছে এই অবধি? ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এইবার দেখো, যদি আমি এখন গ্রুপ 12 দেখি, তাহলে গ্রুপ 12টা কাদের বলো তো? জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি। দেখো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারির যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, অর্চিশা বলো তো জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন কি? জিঙ্কের ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? ভেরি গুড, 3d10 4s2। এটার ক্ষেত্রে দেখো যেটা আসবে সেটা হচ্ছে 4d10 5s2। তাহলে এটার ক্ষেত্রে কত আসবে? 5d10 6s2। এখন এদের সবার ক্ষেত্রেই দেখো স্টেবল যে অক্সিডেশন স্টেট সেটা কত আসে? +2 আসে। আর যদি +2 স্টেবল অক্সিডেশন স্টেট আসে তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কত হবে? সেটা কিন্তু হয়ে যাবে দেখো n-1 d10, এইটা হয়ে যাবে জাস্ট। তাহলে আমার আইদার সেটা গ্রাউন্ড স্টেট হোক অর সেটা অক্সিডেশন স্টেট হোক, যে কোনোটা হোক, এই দুটোর ক্ষেত্রেই কি হচ্ছে দেখো, ডি যে সাবশেলটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি ফিল্ড আছে। ঠিক করে লক্ষ্য করো, ডি সাবশেল ইজ কমপ্লিটলি ফিল্ড। আর যদি এটা ডি সাবশেলটা কমপ্লিটলি ফিল্ড হয় তাহলে আমরা কিন্তু বলবো এটা ট্রানজিশন এলিমেন্ট নয়। দিস ইজ নট ট্রানজিশন এলিমেন্টস বা দিজ আর নট ট্রানজিশন এলিমেন্টস। তার মানে দেখো, বোঝার চেষ্টা করো যে গ্রুপ 12 এটা কিন্তু ডি ব্লক এলিমেন্ট, নিঃসন্দেহে ডি ব্লক এলিমেন্টস, কারণ ডি তো আছে, তাই এরা কিন্তু হচ্ছে ডি ব্লক এলিমেন্টস বাট নট ট্রানজিশন এলিমেন্টস। কারণ ট্রানজিশন এলিমেন্ট হওয়ার জন্য অলওয়েজ আমার ডি সাবশেলটা ইনকমপ্লিটলি ফিল্ড হতে হবে, আইদার ইন গ্রাউন্ড স্টেট অর ইন সাম কমন অক্সিডেশন স্টেট। যেরাম জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারির ক্ষেত্রে কমন অক্সিডেশন স্টেট কি হয়? +2। বাট +2তেও দেখো এদের কখনোই ডিটা ইনকমপ্লিটলি ফিল্ড হবে না, কারণ 4s বা 5s বা 6s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে ডি কিন্তু অলওয়েজ ফিল্ড থাকবে। আর ডি যদি অলওয়েজ ফিল্ড থাকে তাহলে কখনোই কিন্তু এদের ক্ষেত্রে আমরা বলবো না যে এরা ট্রানজিশন এলিমেন্ট হবে। বোঝা গেছে এই অবধি? রোজলিনা, তফা, সংযুক্তা, পুরো ক্লিয়ার হয়েছে তো? দেখো ঠিক আছে, চলো এবার একটা নেক্সট পয়েন্ট দেখো। এটা আমরা কি দেখলাম? কমন, সরি, ট্রানজিশন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবারে এক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা বলো কি হবে? একটা ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলো? নিজেরা ভেবে বলবে, কিন্তু এটা একদম সোজা, এরকম নয় যে সব জিনিস একদম আমরা সেই গাঁতিয়ে মুখস্থ করব, মানে ইতিহাস ভূগোল পড়ছি সেটা কিন্তু নয় এখানে। এক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হতে পারে বলো দেখি? রাইট, n-1 ডি 1 to 10 হয়, আর ns এটা কি হয়? সরি, ns এটা কি হবে? 1 to 2 হবে। আচ্ছা, ns 1 to 2 এটা কেন লিখছি বলো তো? কারণ মানে সব জায়গাতে আমরা কি দেখি, আগে হচ্ছে এসটা ফিল আপ হয়, তারপরে তো ডি ফিল আপ হয়, এটাই তো আমরা দেখে এসছি। তাহলে এসে তো 2টা ফিল আপ হওয়ার কথা, কিন্তু ওই যে আমরা এইখানে দুটো অ্যাবনর্মালিটিস দেখেছিলাম, 2 অ্যাবনর্মালিটিস। কি দুটো অ্যাবনর্মালিটি ছিল? যদি মনে করো আমরা বলেছিলাম যে 3d4 আর 4s2 হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা চেঞ্জ হয়ে গিয়ে কী হবে? 3d5 আর 4s1 হবে। এবং এটা কেন হবে?
ডিউ টু হাফ ফিল্ড স্টেবিলিটি, ডিউ টু হাফ ফিল্ড স্টেবিলিটি এর কারণে। আচ্ছা, আর একটা আমরা কি দেখেছিলাম অ্যাটমিক স্ট্রাকচারে, সেটা হচ্ছে যদি 3D9 4s2 হয় তখন এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে 3D10 4s1 হবে। কেন হচ্ছে? ডিউ টু ফুল ফিল্ড স্টেবিলিটি, কারণ 3Dটা যখন 10 হয়ে যাবে এটা কিন্তু ফুল ফিল্ড হয়ে গেল, তাহলে আমরা এটাকে বলবো ডিউ টু ফুল ফিল্ড স্টেবিলিটি। তাহলে এই দুটো কারণে অ্যাকচুয়ালি দেখো এসে কিন্তু একটা বা দুটো ইলেকট্রন থাকতে পারে, নাহলে বাকি সব জায়গায় কিন্তু এসে অলরেডি দুটো ইলেকট্রন আছে। মনে করো যখন স্ক্যান্ডিয়াম হচ্ছে, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এরকম পরপর যাচ্ছে, বা মনে করো আমরা আয়রন, কোবাল্ট, নিকেল যা হচ্ছে, এখানে কিন্তু এসে দুটো ইলেকট্রন ঢোকে আর বাকি সব ইলেকট্রন যে রেস্ট অফ দ্য ইলেকট্রন ডিতে ঢুকছে। এটা হচ্ছে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী। কিন্তু স্পেশাল কেস হচ্ছে এই দুটো, যেখানে দুটো অ্যাবনর্মালিটি আমরা দেখতে পাই, সেটা 3D4 4s2 আর 3D9 4s2 এর ক্ষেত্রে। কারণ এই 3D4 4s2টা ফর্ম না হয়ে ও কি করে নিজেকে চেঞ্জ করে দেয় 3D5 4s1, আর 3D9 4s2 না হয়ে ওটাকে নিজে চেঞ্জ করে ও করে 3D10 4s1। কারণ একটাতে ও হাফ ফিল্ড স্টেবিলিটি পায়, আর একটাতে ও কি পাচ্ছে ফুল ফিল্ড স্টেবিলিটি। আর এই কারণেই হচ্ছে আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে n-1d 1 to 10। কারণ দেখো 3D আর 4s, অথবা 4D 5s, অথবা 5D 6s, তাহলে এস এর থেকে দেখো ডিটা এক ঘর কম আছে, ওই জন্য n-1d 1 to 10 1 থেকে 10 অব্দি ইলেকট্রন যাবে। আর এস এর মাথায় কী হবে আইদার একটা ইলেকট্রন অথবা দুটো ইলেকট্রন, তাহলে আমার 1 to 2 হবে। দেখো এই অবধি কি সবাই বুঝতে পেরেছো? তফা, রোজলিনা স্পেশালি তোমাদের জিজ্ঞাসা করছি এই কারণে, কারণ তোমরা আমার কাছে অ্যাটমিক স্ট্রাকচার পড়োনি, এই জন্য তোমাদের স্পেশালি জিজ্ঞাসা করছি এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, চলো। আচ্ছা, এইবারে আমরা যেটা বলছিলাম, এই যে মনে করো ডি ব্লক আছে, এই ডি ব্লকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা তিনটে সিরিজ পাই, SERIS, তিনটে সিরিজ পাই। এই তিনটে সিরিজ কি হবে? তিনটে সিরিজের মধ্যে একটা হচ্ছে আমরা 3D সিরিজ বলি, একটাকে বলি আমরা 4D সিরিজ, আর একটা হচ্ছে আমাদের 5D সিরিজ। আচ্ছা, 3D সিরিজ, 4D সিরিজ আর 5D সিরিজ আমি সবসময়ের জন্য যেটা তোমাদের আগেও বলে এসেছিলাম যে অ্যালং দ্য গ্রুপ মনে রাখার জন্য, ওই জন্য আমরা অ্যালং দ্য গ্রুপ আগে লিখে নেবো। অ্যালং দ্য গ্রুপ যদি আমি লিখে নিই, তারপরে দেখবে আমরা অ্যালং দ্য পিরিয়ডটা নর্মাল বুঝতে পারবো। যেরকম প্রথমে কী হবে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, তারপর হচ্ছে ভ্যানাডিয়াম। এটা কত নম্বর গ্রুপে আছে? এটা হচ্ছে গ্রুপ 3। আচ্ছা, গ্রুপ 4-এ কী আছে? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম হয়ে গেল। তারপরে বলো স্ক্যান্ডিয়ামের পরে, দেয়ার বাবা কী লিখে দিলাম এটা, সরি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম অ্যালং দ্য পিরিয়ড ছিল। স্ক্যান্ডিয়ামের নিচে কী থাকে? স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, এটা হচ্ছে আমার গ্রুপ 3। আচ্ছা, গ্রুপ 4 কী হবে? তারপরে আসবে টাইটেনিয়াম, গ্রুপ 5-এ আসবে ভ্যানাডিয়াম। টাইটেনিয়ামের নিচে কী থাকবে? টাইটেনিয়ামের নিচে থাকে জিরকোনিয়াম, জিরকোনিয়ামের নিচে কী থাকবে? হ্যাফনিয়াম। ভ্যানাডিয়ামের নিচে কী থাকবে? নিওবিয়াম, নিওবিয়ামের নিচে কী থাকবে? ট্যান্টালাম। এটা হচ্ছে গ্রুপ 5। এবার আসবে কি আমাদের গ্রুপ 6। গ্রুপ 6-এর প্রথম এলিমেন্ট কি? ভ্যানাডিয়ামের পরে কী থাকে? ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পরপর সিরিজগুলো থেকে কী থাকে? ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। কমপ্লিট। আচ্ছা, ক্রোমিয়ামের পরে কী আসবে? গ্রুপ 7। গ্রুপ 7-এ কী আসবে? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের নিচে কী থাকবে? ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, আর এখানে আসবে আমাদের রেনিয়াম। আচ্ছা, ম্যাঙ্গানিজের পরে কী আসবে আমাদের? গ্রুপ 8। গ্রুপ 8 হচ্ছে আমাদের আয়রনের গ্রুপ। আয়রনের গ্রুপে কে থাকবে? আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম। আচ্ছা, তারপরে কি আসবে? গ্রুপ 9। গ্রুপ 9 কার? আয়রনের পরে হচ্ছে কোবাল্ট। কোবাল্টের গ্রুপ একদম সোজা, সেটা হচ্ছে কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম। আচ্ছা, তারপরে কি আসবে দেখো? গ্রুপ 10। একটুখানি আমি বাঁদিকে টেনে দিই, নাহলে আমার জায়গা থাকবে না। একটু তোমাদের খাতা অনেক বড় হতে পারে, বাট আমার তো এটা ছোট, পেজটা তো ছোট। আচ্ছা, গ্রুপ 10। গ্রুপ 10-এ কে থাকবে? কোবাল্টের পরে কে আসবে বলো? কোবাল্টের পরে আসবে আমাদের নিকেল। তাহলে নিকেলের নিচে কে থাকবে? নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। গ্রুপ 10-এর পরে কী থাকবে? গ্রুপ 11। গ্রুপ 11-এ কে আসবে? নিকেলের পরে থাকে কপার, তাহলে কপার, সিলভার, আর তার নিচে কী থাকবে? গোল্ড। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের গ্রুপ 12। গ্রুপ 12-এ কী থাকবে? জিঙ্ক। জিঙ্কের নিচে কে থাকবে? ক্যাডমিয়াম আর মার্কারি। বাট যেটা বলেছিলাম যে এখান থেকে যে এই অবধি আসছে গ্রুপ 11 অবধি, দিস ইজ ট্রানজিশন এলিমেন্টস, টি এলিমেন্টস। বাট গ্রুপ 12 কিন্তু নন ট্রানজিশন এলিমেন্টস, বাট নিঃসন্দেহে
ডি ব্লক এলিমেন্টস। তাই সব ডি ব্লক এলিমেন্টসে ট্রানজিশন হবে তা কিন্তু নয়, এখানে কিন্তু ট্রানজিশন এলিমেন্টসের মধ্যে শুধুমাত্র গ্রুপ 3 to 11 আসবে, গ্রুপ 12 আসবে না। তাহলে 3ডিটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিরিজ, 4ডি হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড সিরিজ, আর 5ডি হচ্ছে আমাদের থার্ড সিরিজ। আচ্ছা, একটুখানি শর্টে জাস্ট তোমাদের জিজ্ঞাসা করছি, কারণ আশা করি তোমাদের অনেক দিন আগে পড়েছো এবং ভুলে গেছো, ওই জন্যে পর স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন কোবাল্ট নিকেল, আয়রন কোবাল্ট নিকেল, তারপরে কপার, আর লাস্ট ওয়ান দ্যাট ইজ জিঙ্ক। আমি প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন এক একজনকে জিজ্ঞাসা করব এবং সে বলতে থাকবে। আচ্ছা, প্রথম বলবে অর্চিষা, বল স্ক্যান্ডিয়াম কত? আচ্ছা, এইখানে আমি একটা জিনিস বলেছিলাম যে আমরা কি করে লজিক্যালি খুব ফাস্ট এগুলোকে বার করব। কি করে বার করতে পারি? মনে করো স্ক্যান্ডিয়াম, আগে আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বারগুলো, যেরকম স্ক্যান্ডিয়ামের 21, টাইটেনিয়ামের 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, এরকমভাবে আমি প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার আমার জানার দরকার। এবারে অ্যাটমিক নাম্বার যেই জেনে গেলাম, এই মেথডটা আমি বলছি যে কোনো জায়গায় কাজে লাগবে, দ্যাট ইজ ভেরি মাচ ইউজফুল, প্রত্যেকটা জায়গার জন্য বলছি। স্ক্যান্ডিয়াম যখন আমি পেয়েছি 21, তুমি এর আগের ইনার্ট গ্যাসটা দেখে নাও কোনটা আছে। এর আগের ইনার্ট গ্যাস মানেই হচ্ছে 18, এবং 18টা কার হয়? 18টা হচ্ছে আমাদের আর্গনের। তাহলে প্রথম হচ্ছে এখানে তুমি আর্গনটা লিখে দাও। এই লিখে দেওয়ার পরে আমার কাছে কি আসবে? 3d আর 4s। আগে কে ফিল আপ হয়? 4s ফিল আপ হয়। তাহলে টোটাল আমার 3টে ইলেকট্রন এখনও এক্সেস, কারণ আর্গন মানে 18 চলে গেল। তাহলে 3টে ইলেকট্রন যখন এক্সেস, তার মানে 4s এ আগে ঢুকবে, মানে হচ্ছে 4s2 আর 3d1। বাট আমি লিখবো কি এটাকে উল্টোভাবে, তাহলে আমার লেখাটা কি হয়ে যাবে এখানে? 3d1 4s2। তাহলে টাইটেনিয়াম কি হয়ে যাবে? দেখো আর্গন চলে এলো, তাহলে আর্গনের পরে এখানে কটা আসছে? 4টে ইলেকট্রন এক্সেস, তাহলে 4s এ আগে ঢুকবে দুটো, তারপরে ঢুকবে 3d-তে দুটো, তার মানে এখানে আমার কি আসবে? 3d2 4s2। তাহলে আমি এরকমভাবে খুব শর্টে ইলেকট্রনিক কনফিগারেশন থেকেও লিখতে পারি। এবারে তাহলে তফা বলো, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি লিখবো? তফা বলবে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি লিখবো? তফা কোথায় গেল? ঘুমিয়ে পড়লে নাকি? বলছি ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি লিখবো বলো। হ্যাঁ, 3d, হ্যাঁ 3d, হ্যাঁ 3d3 4s2, এটাই তো হবে, 3d10 অবধি যাবে। আচ্ছা, ক্রোমিয়াম কি হবে বলো? ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে? আর্গন, রোসলিন, হ্যাঁ এইটা হবে কি? আর্গন 3d4 4s2, বাট দিস ইজ দ্য অ্যাবনর্মাল কেস। যখনই এই ধরনের কেস আসবে সেটাকে আমরা চেঞ্জ করে কি লিখে দেবো? আর্গন 3d5 4s1। এই দুটো অলরেডি আমরা এক্ষুনি মেনশন করেছি। দেখো দুটো অ্যাবনর্মাল কেস হয়, যদি 3d4 4s2 হয় তাহলে আমরা সেটাকে লিখবো 3d5 4s1, কারণ 3d5 যেটা আসছে এটা হচ্ছে একটা হাফ ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এটা হচ্ছে হাফ ফিল্ড একটা স্টেবিলিটি পাবে। আর 3d9 যখন আসবে সেটা হয়ে যাবে 3d10 4s1, মানে 4s থেকে একটা ইলেকট্রন এদিকে আসবে, তাহলে 3d10টা কি? ডিউ টু ফুল ফিল্ড স্টেবিলিটি, মানে ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তারপরে আবার নর্মাল চলতে থাকবে। কি হবে? আর্গন দেখো আসবে, এটা যেহেতু 25 মানে কটা ইলেকট্রন এক্সেস? 7টা, তাহলে আসবে 4s2 3d5, উল্টোভাবে লিখবো 3d5 4s2। তারপরে দেখো নর্মাল চলতে থাকবে, এটা আসবে আমার 3d6 4s2, তারপরটা দেখো আসবে আর্গন 3d7 4s2, তারপরটা দেখো নিকেল আসবে 3d8 4s2। রোজলিনা বলো কপার কি লিখবো? রোজলিনা বলো কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি লিখবো? রাইট, এটা হয়ে যাবে কি 3d9 4s2, বাট এইটা যদি আমার আসে তাহলে এটা কিন্তু আমরা লিখবো না, হয়ে যাবে কি? হয়ে যাবে এটা আর্গন 3d10 4s1। ব্যাস, তারপরে এগুলো আর কোনো প্রবলেম নেই। এটাতে আসবে কি? আর্গন আসবে 3d10 4s2, বাট এটা ট্রানজিশন এলিমেন্ট হবে না, মানে জিঙ্কটা ট্রানজিশন এলিমেন্ট হবে না। দেখো এই যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা এটার আমরা জানতে পারি,
তাহলে দেখো এর নিচে আমার যদি মনে করো স্ক্যান্ডিয়ামের পরে থাকে ইট্রিয়াম, তাহলে কি আমি ইট্রিয়াম বার করতে পারবো না? কারণ স্ক্যান্ডিয়াম যদি 3D1 4s2 হয়, তাহলে ইট্রিয়ামের ভ্যালেন্স সেল কী হবে 4D1 5s2, কারণ ওর নিচে একটা করে শেলই তো বাড়বে, আর তো কিছু বাড়বে না। মনে করো যদি ভ্যানাডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হয় 3D3 4s2, রোজলিনা বলো ট্যান্টালামের ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে কি হবে? ভ্যানাডিয়ামের যদি হয় 3D3 4s2, তাহলে ট্যান্টালামটা কত হবে? ব্যাস, এবার বোঝা গেছে। তাহলে আমাদের যে কোনো ডি ব্লক এলিমেন্টসের ইলেকট্রনিক কনফিগারেশন যদি বার করতে দেয়, কী করে বার করব? নর্মাল 3D ব্লকের আমি ইলেকট্রনিক কনফিগারেশন জানি, কী করে কী করে জানছি? অ্যাটমিক নাম্বারটা আমি জানি, 18 থেকে বাদ দিচ্ছি, আর্গনের রেসপেক্টে বাকি যে কটা এক্সট্রা ইলেকট্রন থাকবে সে কটা আমি লিখে নেবো। এরপর আমাকে কী হিসাবে মনে রাখতে হবে? অ্যালং দ্য গ্রুপ প্রত্যেকটা এলিমেন্ট মনে রাখতে হবে, যেরকম আমি লিখেছি স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হ্যাপনিয়াম, ভ্যানাডিয়াম, নিওবেলাম, ট্যান্টালাম, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টাইন, এরকমভাবে আমাদের মনে রাখতে হবে। এবারে তোমাকে যেটাই দিক না কেন, ফর এক্সাম্পল আমায় মলিবডেনাম দিল, তাহলে আমায় মনে রাখতে কীভাবে মনে করছি? মলিবডেনাম আছে ক্রোমিয়ামের নিচে, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমি জানি, তার কপি করছি আমি মলিবডেনামের ইলেকট্রনিক কনফিগারেশন একটা সেল অ্যাড করে। কারণ আমার অন্যরকমভাবে ওই অ্যাটমিক নাম্বার সবার মনে আমি রাখতে যাব না, সেটার কোনো প্রয়োজনও নেই। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শুধুমাত্র বার করব উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট সিরিজ অথবা 3D সিরিজ। 3D সিরিজটাকে আমরা মনে রাখবো, বাকি প্রত্যেকটাকে আমরা জাস্ট কপি করব ও রেপ্লিকা হিসেবে আমরা লিখবো একটা করে এক্সট্রা সেল অ্যাড করে। ব্যাস, আমার পুরো ডি ব্লক এলিমেন্টসের যে কোনো ডি ব্লক এলিমেন্ট দিয়ে আমি ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে পারবো। আচ্ছা, একবার বলো, তফা বলো, প্ল্যাটিনাম না গোল্ডের ক্ষেত্রে বলো ইলেকট্রনিক কনফিগারেশন কি আসবে? গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন, গোল্ডের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন। তফা, গোল্ডের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন। নিচে নামিয়ে দিয়েছি, তুমি নোট করোনি? নোট করেছো তো? আমি যখন পড়ালাম নোট করোনি? পড়ে নাও, এখনো তো দেখাচ্ছি, করে নাও এগুলো। পথে কোথায় বলছো? একবার ভাবো না কি বলছো। প্রথমত আর্গন কেন আসবে? আর্গন তো এখন ধারে কাছেই আর আসবে না। আর্গন কিসের জন্য আসবে বলো? আর্গন তো আসবে না, আর্গনের পরে আসবে ক্রিপ্টন, জেনন, এইগুলো হিসাবে আমরা করব, সেটা তো পরে। আমি জাস্ট ভ্যালেন্স সেলটা চাইছি। দেখো কপারটা কত আছে? 3D10 4s1। সিলভার কত আসবে? 4D10 5s1। তাহলে গোল্ড কত আসবে? 5D10 6s1। রোজলিনা পেরেছিলে? এই জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকারই হোমওয়ার্ক রইল, প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন বার করবে। ইলেকট্রনিক কনফিগারেশন অফ অল ডি ব্লক এলিমেন্টস, এটা হোমওয়ার্ক রইল। অফ অল ডি ব্লক এলিমেন্টস বার করবে। আমার কাছে চেক করার কোনো প্রয়োজন নেই, তোমার বইয়ের ডি ব্লক এলিমেন্টস পেয়ে যাবে, সেখানে প্রত্যেকটার সাথে মেলাবে। হ্যাঁ বলো। না, আমি তো গোল্ডের ক্ষেত্রে বললাম। এটা 3D, সিলভার 4D, এটা 5D। আমি যদি গোল্ড বলি, এইউ হচ্ছে গোল্ড, গোল্ডের ক্ষেত্রে 5D হবে, সিলভারের ক্ষেত্রে হবে 4D। বোঝা গেছে তো? ঠিক আছে, চলো। আচ্ছা, এইবারে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে জেনারেল ট্রেন্ডস, যেগুলো বলছিলাম যে এই জায়গায় হচ্ছে আমাদের এগুলো মুখস্থ একটু করতে হবে। জেনারেল ট্রেন্ডস অফ ট্রানজিশন এলিমেন্টস করে দিই। অফ টি মানে হচ্ছে ট্রানজিশন এলিমেন্টস, জেনারেল ট্রেন্ডস অফ ট্রানজিশন এলিমেন্টস। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মেটালিক ক্যারেক্টার। যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের
মেটালিক ক্যারেক্টার, ঠিক আছে। মেটালিক ক্যারেক্টার কীরকম হবে একটা ট্রানজিশন এলিমেন্টসের ক্ষেত্রে, মানে ট্রানজিশন এলিমেন্টসগুলো কী কী এইগুলো তো মোটামুটি আমরা বুঝতে পেরে গেছি। তাহলে ট্রানজিশন এলিমেন্টসের ক্ষেত্রে মেটালিক ক্যারেক্টার অ্যাকচুয়ালি কীরকম হবে সেইটা আমাদের দেখতে হবে। আচ্ছা, প্রথমত আমাকে একটা জিনিস বলো, এই যেগুলো মনে করো এস ব্লক, এই এস ব্লকের মধ্যে সাধারণত সবগুলো তো মেটালস, এগুলো তো আমরা জানি। আর পি ব্লকের মধ্যে কী আছে, কিছু মেটালস আছে, সব নন মেটালসগুলোর মধ্যে আছে কিছু খুব সামান্য মেটালস আর মেটালয়েডস আছে, বা নন মেটালস ম্যাক্সিমাম, বা নন মেটালস সবই ওখানে আছে। এইবারে এই যে আমরা যেটা বলছি এস ব্লক এলিমেন্টস হচ্ছে সব মেটালস, এদের মেটালিক ক্যারেক্টারটা কী হিসাবে শো করে, মেটালিক ক্যারেক্টার কেন, এরা মেটাল কেন, কোন প্রপার্টিস বা কী আছে বলে এরা মেটাল দেখাচ্ছে বলো, এমন কি আছে যার জন্য এদেরকে আমরা মেটাল বলছি? অর্চিষা, মনামি, সন্দীপনী, কি এমন আছে যার জন্য অ্যাকচুয়ালি এরা মেটাল হচ্ছে? ইলেকট্রন ডোনেট করছে, তার জন্য অ্যাকচুয়ালি এরা মেটাল হচ্ছে, কারণ আয়নিক বন্ডিং করছে। মানে একটা সোডিয়াম যদি থাকে NaCl মানে Na+ তৈরি হচ্ছে, বা মনে করো KCl মানে K+ তৈরি হচ্ছে, তাহলে ও ইলেকট্রনটা ডোনেট করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, ফ্রি ইলেকট্রন আছে। তাহলে এইখানে ট্রানজিশন এলিমেন্টসের ক্ষেত্রে যখন আমরা ট্রেন্ড পড়ব, তাহলে এখানে দেখতে হবে কে কতগুলো ইলেকট্রন ছাড়তে পারবে, তাহলে তার মেটালিক ক্যারেক্টার তত বাড়বে। কে কতগুলো ইলেকট্রন ছাড়তে পারবে এটা কোথা থেকে আসছে, কোথায় বা কোন অ্যাটমগুলোতে ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেইটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো, যখন আমি এইবারে এই সিরিজটাকে আবার দেখো, এই জায়গাটায় লক্ষ্য করো, যখন আমি এখানে বাঁদিক থেকে ডান দিক এইরকম আমি শুরু করছি, এই বাঁদিক থেকে যখন আমি ডান দিকে যাচ্ছি, ঠিক করে লক্ষ্য করো, স্ক্যান্ডিয়ামে আমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন, টাইটেনিয়ামে 2টো, ভ্যানাডিয়ামে 3টে, ক্রোমিয়ামে 4টে, ম্যাঙ্গানিজে 5টা, আয়রনে 6টা, কোবাল্টে 7টা, নিকেলে 8টা, কপারে 9টা, জিঙ্কে এরকমভাবে ক্রমশ দেখো নাম্বার অফ ইলেকট্রনস এখানে বাড়ছে। বাট লক্ষ্য করার চেষ্টা করো, যখন D5 একবার হয়ে গেল, ওটাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, বা D5 এর পর থেকে আবার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস কমতে শুরু করেছে। তাহলে যদি আমরা এখন মেটালিক প্রপার্টি ভাবি, তাহলে মেটালিক প্রপার্টি সব থেকে ভালো কারা দেখাবে, মাঝখানটাতে, মানে ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, এরা হচ্ছে সব থেকে ভালো মেটালিক প্রপার্টি দেখাবে। আর তার আগে কি হবে, কম থাকবে, আবার তার পরেও কম থাকবে। মানে শুরু থেকে কি হবে, ক্রোমিয়াম অবধি মেটালিক প্রপার্টি বাড়বে, আবার তোমার ক্রোমিয়াম থেকে তারপরেরগুলো মেটালিক প্রপার্টি কমবে। আচ্ছা, এইটা হয়ে গেল কি অ্যালং দ্য পিরিয়ড আমরা বললাম। এবার দেখো অ্যালং দ্য গ্রুপ নামছি। অ্যালং দ্য গ্রুপ এটা একদম সোজা। অ্যালং দ্য গ্রুপ বলো, ওপর থেকে নিচে মেটালিক প্রপার্টি কমে না বাড়ে? অ্যালং দ্য গ্রুপ ওপর থেকে নিচে মেটাল বাড়ে। তাহলে এইটুকু আমরা সবাই জানি যে থার্ড সিরিজ বা 5D সিরিজের অল ওভার মেটালিক প্রপার্টিটা 4D বা সেকেন্ড সিরিজের মেটালিক প্রপার্টির থেকে বেশি হবে, এবং 4D সিরিজ বা সেকেন্ড সিরিজের মেটালিক প্রপার্টিটা ফার্স্ট সিরিজ বা 3D ব্লকের থেকে অবশ্যই বেশি হবে, কারণ মেটালিক প্রপার্টি অলওয়েজ কী হয়, ওপর থেকে নিচের দিকে বাড়বে। এবার বাঁ দিক থেকে ডান দিকে আমি আবারও বললাম, কি করে বুঝছি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দেখে। এবার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনসটা কোথায় গিয়ে বাড়ছে দেখো, এই যে D1, D2, D3, D4 এরকমভাবে বাড়ছে। এবারে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা কোথায়, সন্দীপনী বলো, এবারে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা কোথায়? যদি মেটালিক প্রপার্টি এরকমভাবে বাড়ার কথা হয়, তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করো সব থেকে বেশি কার হওয়া উচিত, আগে সেইটা বোঝার চেষ্টা করো, সব থেকে বেশি কার হবে, সব থেকে বেশি কার হবে? রোজলিনা, মেটালিক প্রপার্টি সব থেকে বেশি কার হওয়া উচিত? হ্যাঁ, টাংস্টেন, ঠিক আছে ঠিক আছে, টাংস্টেন। আমি 3Dর ক্ষেত্রে এখন ভাবছি, ছেড়ে দাও, তুমি শুধু 3Dর ক্ষেত্রে ভাবো। ভালো বলেছো, মানে অল ওভার যেহেতু আমি প্রশ্নটা করেছি সেই অনুযায়ী ভালো বলেছো। তুমি এবারে বলো 3Dর ক্ষেত্রে সব থেকে বেশি কার হওয়া উচিত? আচ্ছা, একটু ইলেকট্রনিক কনফিগারেশন এবার আমরা দেখি। দেখো তো ইলেকট্রনিক কনফিগারেশনে কি আছে।
স্পেশাল কেস হিসাবে দেখো এই দুটোতে আছে, এই দুটোতে হচ্ছে ম্যাক্স নাম্বার অফ আনপেয়ার্ড ডি ইলেকট্রন, আনপেয়ার্ড ডি ইলেকট্রন, এটা আছে তো, এটা আছে তো। ও তাহলে একটু দাঁড়াও, নেটের প্রবলেম হচ্ছে, আমি দেখছি, 1 মিনিট, 1 মিনিট হোল্ড করো। দেখো তো এসছে কিনা। ওয়েটিং ফর কানেকশন, কানেকশনের আবার কি চেঞ্জ হয়ে গেল? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসবে আসবে, আমার এখান থেকে প্রবলেম হয়েছে, নেটের নয়, আমার এটা তারটা লুজ হয়ে গেছে। এবার আসছে কি দেখো তো, দাঁড়াও আমি একবার স্টপ করে অন করি, তাহলে আরও ভালো হবে। 1 মিনিট, যা করতে গিয়ে উড়ে গেল। মাঝে মধ্যে কি হয় কে জানে। এবার ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো লক্ষ্য করার চেষ্টা করো, আমাদের এই ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ এই জায়গাটা দেখো, আমি এক্সট্রা শুধু এইটাই লিখেছি যে এইখানে কি আসছে দেখো, এইখানে ম্যাক্সিমাম নাম্বার অফ দেখো আনপেয়ার্ড ডি ইলেকট্রন এসছে, তাই না? দেখো দুটোতেই তো D5, দুটোতেই দেখো D5, বাট যদি ম্যাঙ্গানিজটাকে দেখার চেষ্টা করো তাহলে ম্যাঙ্গানিজটা দেখো, দিস ইজ হাফ ফিল্ড স্টেবিলিটি, হাফ ফিল্ড স্টেবিলিটি। হ্যাঁ নিঃসন্দেহে একবারও বলছি না যে ক্রোমিয়ামটাও পাচ্ছে না, ক্রোমিয়ামটাও পাচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে দেখো স্পেশাল স্টেবিলিটি আছে, কারণ 3Dটা হাফ ফিল্ড আছে, আবার 4Sটা ফুল ফিল্ডও আছে। তাই ম্যাঙ্গানিজটা সাধারণত 5টা ডি ইলেকট্রন থাকলেও ও ডোনেটার করতে চাইবে না, বিকজ 4Sটা এইখানে 3Dটা হচ্ছে আমার হাফ ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে, অ্যান্ড 4S যেটা আছে সেটা হচ্ছে আমার ফুল ফিল্ড স্টেবিলিটি পেয়ে গেছে। এই জন্যে কী হবে, ম্যাঙ্গানিজ যেটা আছে, ম্যাঙ্গানিজটা কী হবে, দিস ইজ হাইলি স্টেবল, ম্যাঙ্গানিজটা স্টেবল হয়ে যাবে। আর যদি ম্যাঙ্গানিজটা স্টেবল হয়, অ্যাকচুয়ালি এর যে মেটালিক প্রপার্টিটা দেখানোর কথা ছিল, মানে যতগুলো ইলেকট্রনস নিজে ডোনেট করতে পারতো, ও কিছুটা হলেও রিল্যাক্টেন্ট হয়ে যাবে, ও অতটা দেখাতে চাইবে না। এই জন্যে সব থেকে বেশি দেখানো উচিত ছিল কার? উচিত ছিল ম্যাঙ্গানিজের, কিন্তু সব থেকে বেশি দেখাচ্ছে কে? দেখাচ্ছে হচ্ছে ক্রোমিয়াম। এইবারে দেখো আমি একটা চার্ট মতো আঁকছি, এইটা তোমরা এবারে বুঝতে পারছো কিনা, কারণ বইয়েতেও এই চার্টটা আঁকা থাকবে, বা হয়তো ধরতে পারবে না, কিন্তু আমি যেটা বুঝিয়েছি এবার দেখো সেই জিনিসটা বুঝতে পারছো কিনা, যে চার্টটা এখানে আমি দেখানোর চেষ্টা করছি। 1 মিনিট, এটা হচ্ছে এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন, এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন। এইখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে জেড। দেখো একদম প্রথমে হচ্ছে আমাদের কি, একদম প্রথমটা হচ্ছে কি কি আছে দেখে নাও, এখানে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। আচ্ছা এটা হচ্ছে এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন না? আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও, আগে মেটালিকটা লিখে দিই, মেটালিক ক্যারেক্টার, নাহলে এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন গুলিয়ে যাবে। মেটালিক ক্যারেক্টার যেহেতু বলেছি আগে, ওটা লিখে দিই তারপরে করছি। আচ্ছা একটুখানি লিখে নাও আগে এটা। আচ্ছা এখানে তাহলে এরকমভাবে একটুখানি লেখো যে ক্রোমিয়াম, মলিবডেনাম অ্যান্ড টাংস্টেন, ক্রোমিয়াম, মলিবডেনাম অ্যান্ড টাংস্টেন। আচ্ছা কী করে লিখবো এটা? ক্রোমিয়াম, মলিবডেনাম অ্যান্ড টাংস্টেন কী লিখবো? এরকম অ্যারো দিয়ে লিখে দাও। ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, ভালো করে বুঝবে, এখানে হচ্ছে ম্যাক্স নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস আছে এর মধ্যে, আর ম্যাক্স নাম্বার অফ যদি আনপেয়ার্ড ইলেকট্রনস থাকে তাহলে এরা কি হয়ে যাবে? ভেরি হার্ড মেটালস, ভেরি হার্ড মেটালস এরা হবে। বোঝা গেছে জিনিসটা? আর এই কারণেই কি হবে, এদের ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম এনথ্যালপিজ অফ অ্যাটমাইজেশন,
ম্যাক্স এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন হবে। যার ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে এটা আছে সেখানেই হয়ে যাবে কি ম্যাক্স এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন, এটাই ম্যাক্সিমাম হবে। বোঝা গেছে? এইটা এই অবধি ক্লিয়ার হয়েছে? এই ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি ম্যাক্স এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন। আচ্ছা, এরপরে নেক্সট একটা পয়েন্ট লেখো, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হলো এর আন্ডারে, মেটালিক ক্যারেক্টার আন্ডারে। চলো নেক্সট পয়েন্ট। তাহলে জিনিসটা এবারে বুঝবে। তাহলে মেটালিক প্রপার্টি আমরা কি বলছি? মেটালিক প্রপার্টি যদি আমরা বলি সেটা হচ্ছে অ্যালং দ্য পিরিয়ড যদি আমরা বলি তাহলে কি হবে? এরকমভাবে বাড়ছে তারপরে গিয়ে আবার কমে যাবে, এটা হচ্ছে মেটালিক প্রপার্টির ইন জেনারেল ট্রেন্ড। আর গ্রুপ অনুযায়ী কী হবে? গ্রুপ অনুযায়ী যখন আমরা ওপর থেকে নিচের দিকে আমরা নামবো তখন মেটালিক প্রপার্টিটা কী হবে? আমার অলওয়েজ বাড়বে। আর এখানে কি হচ্ছে? অ্যালং দ্য পিরিয়ড প্রথমে আমার মেটালিক প্রপার্টি যেটা আছে এটা বাড়ছে, তারপরে আবার মেটালিক প্রপার্টি যেটা থাকবে সেটা কিন্তু আমার কমে যাবে, তাই না? এবং এই যে পিকটা, এই পিকটা কারা কারা দেখাবে? ক্রোমিয়াম, মলিবডেনাম আর টাংস্টেন। এটা হচ্ছে অ্যালং দ্য পিরিয়ড হচ্ছে। আর গ্রুপ অনুযায়ী কী হচ্ছে? তাহলে মেটালিক প্রপার্টিটা অলওয়েজ ওপর থেকে নিচের দিকে কিন্তু বাড়বে। এই অবধি ক্লিয়ার? তো এই অবধি আশা করি কারো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, এই হয়েছে তো? আচ্ছা, এটা হচ্ছে 2 হলো। 3 নম্বর পয়েন্টে লিখে লেখো মেটালস উইথ হাই এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন টেন্ড টু বি নোবেল ইন দেয়ার রিয়াকশনস। মানে আমরা এরকম বলছি, মনে করো মেটালস উইথ হাই এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন, হাই এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন, এরা হচ্ছে নোবেল মেটালস হবে। নোবেল মেটালস মানে কি? যেরকম নোবেল গ্যাস হয়, এরা হচ্ছে নোবেল মেটালস। মানে কি? রিয়াকশানে পার্টিসিপেট করতে চাইবে না। নর্মালি হচ্ছে রিয়াকশানে এরা পার্টিসিপেট করতে চাইবে না। আচ্ছা, এইবার যদি আমরা দেখি 4D অ্যান্ড 5D সিরিজ, তাহলে 4D অ্যান্ড 5D সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে? যদি আমি মেটালিক প্রপার্টি দেখি তাহলে নিঃসন্দেহে আমরা কি বলবো? 5D গ্রেটার দেন হয়ে যাবে 4D, গ্রেটার দেন হয়ে যাবে 3D। আর যত মেটালিক প্রপার্টি বাড়বে তাহলে আমরা কি বলতে পারি? এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন এটাও তাই হবে, 5D গ্রেটার দেন 4D গ্রেটার দেন 3D হবে। দেখো, বুঝতে পেরেছো তো? যত মেটালিক প্রপার্টি বাড়বে তত কি হবে? আমার এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশনটাও আমার বাড়বে। ক্লিয়ার হয়েছে? দেখো হয়েছে? আচ্ছা, কারো কি এইখানে অসুবিধা আছে বুঝতে? যদি অসুবিধা থাকে একটু বলো, আমি বলে দেবো। এই জায়গাটা আগে বলো, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে। বলবে। ও, বুঝতে পেরেছো কি সব? ও, কোনো কথাই নেই, একদম চুপচাপ। এই হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন আমরা কি বললাম? 5D গ্রেটার দেন হবে 4D গ্রেটার দেন হবে 3D, এটা সিম্পল। এবং মেটালিক ক্যারেক্টার যদি আমাকে বলা হয় তাহলে সব থেকে বেশি কার হবে? সব থেকে বেশি হবে 3Dর জন্য ক্রোমিয়াম, তারপরে এর জন্য হবে মলিবডেনাম, 4Dর জন্য মলিবডেনাম, আর এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের? টাংস্টেন হচ্ছে। এটা তো আমরা নর্মাল বললাম। আর যদি নর্মাল ওইখানে যদি কম্পেয়ার অল ওভার করতে চাই তাহলে আবার সব থেকে বেশি কী হবে? টাংস্টেন হবে। ব্যাস, এটা হচ্ছে নর্মাল হয়ে গেল। আর নর্মালি আমার ট্রানজিশন মেটালস আর এর মধ্যে যখন কম্পেয়ার করেছিলাম তাহলে আমরা নর্মালি বলে দিয়েছি যে যাদের মধ্যে ইনকমপ্লিটলি ফিল্ড থাকবে সেগুলো হবে আমাদের ট্রানজিশন। ডি ব্লক সবাই, মানে যাদের মধ্যে ডি আছে, কিন্তু ট্রানজিশন কিন্তু সবাই নয়, এক্সেপশন শুধুমাত্র গ্রুপ 12, কারণ ওদের মধ্যে অলওয়েজ ডি ব্লকটা আমাদের ফিল্ড থাকবে। এইবারে দেখবে তোমাদের বইয়েতে এই এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশনে দেখবে একটা চার্ট করা আছে। এইখানে দেখবে এইরকম একটা চার্ট আছে যেখানে ওই লেখা আছে এই পার্টটা হচ্ছে আমাদের এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন,
আর নিচে দেখবে লেখা আছে অ্যাটমিক নাম্বার বলে এরকম একটা চার্ট করা আছে। তাহলে এবার বলো এনথ্যালপি অফ অ্যাটমাইজেশনে যখন চার্ট হচ্ছে তখন কোন সিরিজটা সব থেকে ওপরে যাবে বলো দেখি, কোন সিরিজটা সব থেকে ওপরে যাবে? সব থেকে বেশি এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন কার হবে? ফার্স্ট সিরিজ, সেকেন্ড সিরিজ না থার্ড সিরিজ? মানে 5D 4D না 3D? থার্ড সিরিজ, ভেরি গুড। তাহলে আমার এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন সব থেকে বেশি হবে কি আমার থার্ড সিরিজের জন্য। থার্ড সিরিজের জন্য মোটামুটি মনে করো আমরা যদি এরকম একটা কি 1 2 3, এরপরে কি হবে একটু নামবে। কেন একটু নামলো? ওই যে বললাম ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যে স্টেবিলিটিটা পাচ্ছে ওটা এক্সট্রা, ওই জন্যে। তারপরে আবার কি হবে হালকা উঠে এবার একদম নেমে যাবে, তারপরে এরকমভাবে আমার নর্মাল নেমে যাবে। এটা কি আসছে? এটা হচ্ছে সিরিজ 3, এটা সিরিজ 3। এর ঠিক নিচে কি হবে? এর ঠিক নিচে হবে সেকেন্ড সিরিজ। সেকেন্ড সিরিজ কীরকম হবে? এরকম আসবে। তারপরে ওই যে মাঝখানে যেটা আছে একটা নামবে, যেটা ম্যাঙ্গানিজের নিচে যেটা নামে, তারপরে আবার একটু উঠে, কারণ ম্যাঙ্গানিজটা যেহেতু আলটিমেট স্টেবল ওই জন্য নেমে যাবে, তারপরে আবার নর্মাল, এরকম হয়ে গেল। তারপর একটা কী হবে? এর নিচে আসবে আর একটা, সেইটা কী আসবে আমার? আর একটা কালার দেখি, কালো করে দিচ্ছি বা এটা করে দিই। আর একটা কী আসবে আমার? সিরিজ মানে ফার্স্ট সিরিজ। ফার্স্ট সিরিজে কী হবে? এরকম আসবে এবং একটা নিচে নামবে, তারপরে আবার একটু এরকম ওপরে উঠে গিয়ে এটা এরকম নেমে যাবে। তোমাদের এই রকম সিরিজের এক্সপ্লেনেশন ওরকমভাবে কিছু দেবে না, এটা ভাববো না যে এত শক্ত কোশ্চেন পড়বে যে সিরিজের এক্সপ্লেনেশন। বাট দেখো জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছো কি না, আমরা কীভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যত আমি বাঁদিক থেকে ডান দিকে যাব তত কি হচ্ছে আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস বাড়ছে আপ টু হাফ ফিল্ড। তার মানে তত অবধি মেটালিক ক্যারেক্টার বাড়ছে, তাহলে তত অবধি আমার হিট অফ অ্যাটমাইজেশনও বাড়বে। এবার তার ঠিক পরে যত আমার হাফ ফিল্ড থেকে এবার ফুল ফিল্ডের দিকে যাচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস কমছে। নর্মাল যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তাহলেও বুঝতে পারবে। দেখো এই ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ এই অবধি কী হচ্ছে দেখো সব থেকে বেশি হচ্ছে ম্যাক্স নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এইখানে কি হচ্ছে আমার সব থেকে বেশি হওয়া উচিত, বাট ম্যাঙ্গানিজের ক্ষেত্রে বেশি হচ্ছে না, কারণ ম্যাঙ্গানিজটা হচ্ছে হাইলি স্টেবল, যেহেতু নিজেই স্টেবল তাই মেটাল মেটাল বন্ডটাই ফর্ম করতে চাইবে না, তাই হিট অফ অ্যাটমাইজেশন ওর ক্ষেত্রে কম হচ্ছে। বাট আয়রন, কোবাল্ট, নিকেল এইগুলোর ক্ষেত্রে এমনিই কম। কেন? কারণ 3D6 মানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, 3D7 মানে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, 3D8 মানে হচ্ছে কি 2টো আনপেয়ার্ড ইলেকট্রন, 3D9 মানে হচ্ছে আমার একটা আনপেয়ার্ড ইলেকট্রন, 3D10 মানে কোনোটাই নেই। তাহলে 3D5-এর পর থেকে যত 3D10-এর দিকে আমরা যাব নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কমতে থাকছে, তাহলে আমার হিট অফ অ্যাটমাইজেশনও কমবে। এবার ম্যাঙ্গানিজেরটা কেন কম? ওই জন্য বলেছিলাম যে ম্যাঙ্গানিজ হচ্ছে হাইলি স্টেবল, তাই ও কিন্তু নর্মাল মেটাল মেটাল বন্ড ফর্ম করতে চাইছে না। যদি না ফর্ম করতে চায় তাহলে এই রকম এই তোমার কম দেখাবে, মানে যেরকম এই ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এইরকম একটা কম এসছে। আবার ম্যাঙ্গানিজের নিচে মনে করো কে আছে 4D-তে সেটা কম, আবার 5D-র জন্য এটা কম। এই তিনটে কম হচ্ছে আমার ম্যাঙ্গানিজের গ্রুপটার জন্য। এই অবধি কি ক্লিয়ার হয়েছে সবার? এই সবার ক্লিয়ার হয়েছে তো? দেখে নাও। বোঝা গেছে? বলেই না, কোনো কথাই বলে না। এই রজনীনা, তফা, ঠিক আছে। এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। এখানে আমি বারবার বলছি ওই জন্য ডি ব্লক আর এফ ব্লক এগুলো কিন্তু যথেষ্ট বেশি পড়তে হবে। এটা এরকম নয় যে আমি জাস্ট এই একবার দুবার জাস্ট দেখে নিলাম তারপরে বলে দেবো, এটা কিন্তু হবে না। ডি আর এফ ব্লক কিন্তু যথেষ্ট পড়তে হবে, একটু মুখস্থ করতে হবে, এরকম আসবেই। বাট আমি যেটুকু তোমাদের কনসেপ্ট আছে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, দেখো নর্মালি আবার একটা জিনিস বলি, এই মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট যখন আমরা পড়ছি সাধারণত মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কার জন্য নির্ভর করে? মনে করো আমি যদি বলি এখন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা কী পেয়েছি 3D14S2, দেখো আমার একটাই আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে স্ক্যান্ডিয়াম আর স্ক্যান্ডিয়ামের মধ্যে এরকম একটা বন্ড থাকবে। এবার যদি আমি বলি মনে করো ভ্যানাডিয়াম, তাহলে স্ক্যান্ডিয়াম আমি বললাম মনে করো বললাম টাইটেনিয়াম, টাইটেনিয়ামের মধ্যে কী আছে 3D24S2, দেখো দুখানা আমার আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে টাইটেনিয়াম দুটোর মধ্যে বন্ড কীরকম হতে পারে এরকম। এগুলো হচ্ছে বোঝানোর জন্য বলছি, এরকমভাবে ভেবো না যে এই রকমই হয়, বাট বোঝানোর জন্য জিনিসটা। এবার মনে করো আমি বললাম ভ্যানাডিয়াম, তাহলে ভ্যানাডিয়াম কী হবে 3D34S2, তাহলে ভ্যানাডিয়াম বন্ড কত হবে এইটাই রকম হতে পারে। তাহলে দেখো যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে, যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আমার বেড়ে যাবে তত কি হবে ঠিক করে লক্ষ্য করো, যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে
তত কি হবে, মেটাল মেটাল যে বন্ডটা আছে, মেটাল মেটাল বন্ড এটা বাড়বে। আর মেটাল মেটাল বন্ড যদি বাড়ে তাহলে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট কি হবে, বেড়ে যাওয়া উচিত, কারণ তত তো স্ট্রং ইন্টারাকশান হচ্ছে। তাহলে যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে তত মেটাল মেটাল বন্ড বাড়ছে, তত আমার কি হবে, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট বাড়বে। বাট এইখানেও দেখো এক্সেপশান আছে। এক্সেপশান কোনটা হবে, এক্সেপশান কোনটা হবে, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম এইগুলো কী হবে, এক্সেপশান। কেন, কারণ ম্যাঙ্গানিজের ক্ষেত্রে চলে আসছে কি 3d5 4s2, আর এইটাতে কি আসছে আমার 4d5 5s2। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের জন্যে এরা কি হবে, ডু নট পার্টিসিপেট ইন মেটাল মেটাল বন্ডিং, ডু নট পার্টিসিপেট ইন, পার্টিসিপেট হবে এটা, পার্টিসিপেট ইন মেটাল মেটাল বন্ডিং। আর যদি এরা মেটাল মেটাল বন্ডিংয়ে এরকমভাবে পার্টিসিপেট না করে তাহলে এদের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট এটা কি হয়ে গেল, এটা কমে যাবে। আর এটাই হচ্ছে অ্যাবনর্মালিটি, এটাই হচ্ছে আমাদের অ্যাবনর্মালিটি, এটাই অ্যাবনর্মালিটি। বোঝা গেছে? তাহলে নাম্বার অফ যত আমার আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে তত কি হবে, আমার মেটাল মেটাল বন্ডিং কিন্তু বাড়ছে, তত মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট বাড়বে। কিন্তু ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এটা একটা এক্সেপশন, কারণ ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ওই যে বললাম যে ওদের যেহেতু হাফ ফিল্ড স্টেবল একটা ইলেকট্রনিক কনফিগারেশন আছে, তাই ও কিন্তু নর্মালি পার্টিসিপেট করতে চাইবে না। মেটাল মেটাল বন্ডিং যদি না করে তাহলে স্ট্রেংথটা কমে গেল, মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট কমে গেল। বাকি কি হচ্ছে, শুরু থেকে D5 অবধি বাড়বে, আবার D5 থেকে D10 অবধি কমে যাবে, এটাই হচ্ছে নর্মাল লজিক। এই অবধি ক্লিয়ার হয়েছে সবার? সবার কি ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার আমি তোমাদের এটাও দেখাবো কত সুন্দর বুঝতে পারবে জিনিসগুলো, যে এক্সপ্লেনেশনগুলো বুঝতে পারবে। আচ্ছা, 1 নম্বর পয়েন্টে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, লেখো লেখো লেখো, অসুবিধা নেই, লেখো পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। বই পড়লে কোশ্চেন আনসার এমনিই পেরে যাবে তারপরে, আর যদি কনসেপ্ট না ক্লিয়ার রাখতে পারো তাহলে হাজারো মুখস্থ করবে, কিছু পারবে না লিখতে। সন্দীপনীর কীরকম অবস্থা? মানে এটা আবার কি ধরনের কথা? না মানে পরীক্ষা টরীক্ষা, তারপরে পরীক্ষাগুলোর রেজাল্ট কিরম এসছে ওখানে? এত কম কেন? হ্যাঁ, সে তো আমিও জানি ভুল করেছো, তাই তা ভুল না হলে নাম্বারটা, ওগুলো দেখো, ওগুলো তো অজুহাত হয়ে যাচ্ছে। আমার তো দরকার মার্কসটা, সেটা কি হবে, সেটা এইটাগুলো দেখে তো অজুহাত, যে যেদিন একটা ভালো হচ্ছে অন্যটা খারাপ হচ্ছে, কিন্তু ওই তিনটে বা দুটোই বা তিনটেই বা ভালো করতে হবে, এটাই তো নর্মাল কন্ডিশন। এই না হলে চান্সটা কোথা থেকে আসবে? কোথাও না কোথাও তো এখনো সেই মানে কোনো একটা জায়গাতে তো উইকনেস আসছে কনসেপচুয়ালি। এই হয়ে গেছে, এই অবধি সবার লেখা হয়েছে কি? আচ্ছা, এইখানে দেখো একটা, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয়নিক ইকুইলিব্রিয়ামে তোমার কোনটা দরকার বলো? ওদের এক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 1 নম্বর যে পার্টটা, এবার দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো। যখন আমরা নর্মাল এস ব্লক এলিমেন্টে পড়ি, এস ব্লক এলিমেন্টে কি আছে, একটা বা দুটো এই রকমই তো ইলেকট্রন থাকে, মানে একটা ইলেকট্রন শেয়ার করে বা দুটো ইলেকট্রন শেয়ার করে, এরকম তো হয়। তাহলে ও ক্ষেত্রে দেখো স্ট্রঙ্গার কিন্তু একটা মেটাল মেটাল বন্ড কিন্তু এরকমভাবে ফর্মেশন হয় না। এই জন্য সাধারণত হচ্ছে যে কোনো ডি ব্লক এলিমেন্টস বলো, সেটা স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, আমি যে কোনো ডি ব্লক এলিমেন্টস বলি, তার সাথে যদি এস ব্লক এলিমেন্টের আমরা কম্পেয়ার করি, তাহলে অলওয়েজ ডি ব্লক এলিমেন্টের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট অলওয়েজ বেশি হবে। কেন বেশি হবে? কারণ ডি ব্লকের ক্ষেত্রে কিন্তু মেটাল মেটাল বন্ডটা অনেক বেশি পরিমাণে স্ট্রং হবে
ডিউ টু দ্য প্রেজেন্স অফ আনপেয়ার্ড ডি ইলেকট্রনস। তাহলে আমরা এরকমভাবে এখানে লিখতে পারি একটা পয়েন্ট, যে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ ডি ব্লক এলিমেন্টস is greater than S block elements. হ্যাঁ, রিজন হিসাবে এরকমভাবে আমরা লিখে রাখতে পারি। রিজনটা কি তাহলে, যে যত আমাদের এই ডি ব্লক এলিমেন্টসগুলো আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, স্ট্রঙ্গার মেটালিক বন্ড ফরমেশন by presence of unpaired d electrons, যত আমার আনপেয়ার্ড ডি ইলেকট্রনস আছে তত কি হচ্ছে, খুব স্ট্রং মেটাল বন্ড ফর্ম করছে, তাহলে তার মেল্টিং পয়েন্ট অথবা বয়েলিং পয়েন্টগুলো কি হবে, যথেষ্ট বেশি হবে। আচ্ছা বলো, ডিরেক্ট প্রশ্নটা করি, আচ্ছা শুধু সন্দীপনীকে ছাড়া হয়তো জানে, আমি শিওর নই, ডি ব্লক এলিমেন্টসের মধ্যে সব থেকে কম মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট তাহলে কার হবে? ডি ব্লক এলিমেন্টসের মধ্যে সব থেকে কম বয়েলিং পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেল্টিং পয়েন্ট কার হবে এবং কেন? খুব সোজা, আমি যে কনসেপ্ট বলেছি সেই কনসেপ্টেই ভাবো, তাহলেই বুঝতে পারবে কখন মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট বেশি হবে, কাদের জন্য বেশি হবে, কোন কন্ডিশনে বেশি হবে। তাহলে সব থেকে কম কোন কন্ডিশনে হবে সেটা ভাবো, তাহলে সেইটাই বুঝতে পারবে তখন কোন এলিমেন্টের জন্য হবে। রাইট, জিঙ্ক 3ডির জন্যে, ক্যাডমিয়াম 4D সিরিজ আর মার্কারি, এই যদি তিনটে দেখো তাহলে এদের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখবে এই রকম আছে, D10 আর NS2। এইখানে নো আনপেয়ার ডি ইলেকট্রন, কোনো আনপেয়ার ডি ইলেকট্রনই নেই। তাই যদি কোনো আনপেয়ার ডি ইলেকট্রন না থাকে তাহলে নো কোভ্যালেন্ট বন্ড ফরমেশন বিটুইন মেটালস, এটা তো হতেই পারে না, তাই না? তাই যদি না হয় তাহলে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট কি হবে, অত্যন্ত কম হবে, কারণ কোনো মেটাল বন্ড ফর্মই হতে পারছে না, কোনো তো তোমার আনপেয়ার্ড ইলেকট্রন নেই, কারণ জিঙ্কের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 3D10 4s2 কমপ্লিটলি ফিল্ড, ক্যাডমিয়াম হচ্ছে 4D10 5s2 কমপ্লিটলি ফিল্ড, মার্কারি হচ্ছে 5D10 6s2 কমপ্লিটলি ফিল্ড। যদি আমি জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারির ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে নর্মালি পেয়ে যাবে, দেখো এটা হচ্ছে 3D10 4s2, এটা হচ্ছে 4D10 5s2, আর এটা দেখো 5D10 আর 6s2। এই তিনটে ইলেকট্রনিক কনফিগারেশনই দেখো কমপ্লিটলি ফিল্ড। তাহলে যদি কমপ্লিটলি ফিল্ড হয় তাহলে তুমি তো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছ না, তাহলে কোথায় কোনো বন্ড ফর্মেশন কি হবে? কোনো বন্ড ফর্মেশন এখানে সম্ভব নয় মেটালের মধ্যে। তাহলে মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টটা কী হবে, অত্যন্ত কম হবে। এতটাই কম হয় যে এই জিঙ্ক, ক্যাডমিয়াম অ্যান্ড মার্কারি আর ভোলাটাইল ইন নেচার, বা বলতে পারো ভোলাটাইল মেটালস, এতটাই কম হয়ে যায়। বাহ, স্পেলিংটা দারুণ মিস্টেক করেছি, ভোলাটাইল মেটালস। এরা বুঝতে পেরেছো? তফা, রোজলিনা, বুঝতে পেরেছো তোমরা কেন ভোলাটাইল মেটাল হলো? ঠিক আছে, চলো, এটা হচ্ছে আমাদের কত নম্বর এলো, 2 নম্বর পয়েন্ট করলাম। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, জিনিসটা বোঝার চেষ্টা করো তাহলে। D1 টু D2 টু D3 টু D4 টু D5, তারপরে কি হলো D6, D7, D8। বিরক্তিকর লেগে যায় এই শর্ট যখন হয়ে যায় না, জায়গাটা মাথা গরম হয়ে যায় ঘোড়ার ডিম। D9, D10 হলো। তাহলে দেখো এখান থেকে যখন আমরা D5 অবধি যাব কি হবে,
মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট কী হচ্ছে, বাড়ছে। আবার D5 থেকে যখন আমরা D10 অবধি যাব কী হবে, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট সেটা কী হয়ে যাবে, কমে যাবে। শুধুমাত্র এই জায়গাতেই একটা এক্সেপশান আছে। এক্সেপশানটা কি, এক্সেপশান হচ্ছে ম্যাঙ্গানিজ। এক্সেপশান হচ্ছে ম্যাঙ্গানিজ, দ্যাট ইজ 3D5 4s2, অথবা টেকনিশিয়াম বলতে পারো, সেটা হচ্ছে 4D5 5s2 এগুলো, তো 5s2 এগুলো কি হচ্ছে, এদের ক্ষেত্রে হচ্ছে হাফ ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। হাফ ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। আর হাফ ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হওয়ার কারণে এরা কিন্তু মেটাল মেটাল বন্ডিংয়ে পার্টিসিপেট করতে চাইবে না। যদি পার্টিসিপেট না করতে চায় তাহলে এদের ক্ষেত্রে কি হবে, মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টটা অত্যন্ত কম হবে। এটা অলরেডি যেহেতু বলে দিয়েছি আর বারবার লিখছি না। এদের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টটা কী হবে, অত্যন্ত কমে যাবে। বাট নর্মাল কী হবে, যত আনপেয়ার্ড ইলেকট্রন বাড়বে তত বাড়বে, তাইলে D5 অবধি বাড়বে। আবার D6 থেকে D10 অবধি কী হবে, ধীরে ধীরে আমার কমতে থাকবে। বোঝা গেছে? এই ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, তাহলে একটুখানি ছোট্ট করে 4 নম্বর পয়েন্টে, তাহলে এই যে বা 3 নম্বর পয়েন্টেই যে জিনিসটা বলেছি সেইটাই একটু ছোট্ট করে লিখে রাখো। লেখো, অ্যাজ দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ডি ইলেকট্রন ইনক্রিজেস, as the number of unpaired d electron increases, comma, as the number of unpaired d electron increases, comma, number of covalent bond and bond energy increases up to chromium. Number of covalent bond and bond energy increases up to chromium. ব্র্যাকেটে লিখে রাখো এক্সেপশন ম্যাঙ্গানিজ, ব্র্যাকেটে লিখে রাখো এক্সেপশন ম্যাঙ্গানিজ, ফুল স্টপ। হয়েছে? হয়েছে তো? আচ্ছা, এইখানেই আমি আর কোনো আলাদা পয়েন্ট যোগ করব না। এইখানেই তাহলে একটুখানি এরকমভাবে লিখে রাখো যে হাফ ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন যখন হবে তখন কি হয়ে যাবে, উইক মেটাল মেটাল বন্ডিং। আর উইক মেটাল মেটাল বন্ডিং মানেই হয়ে যাচ্ছে আমার মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টটা কম, ব্যাস এখানেই হয়ে যাচ্ছে। আর আমি আলাদাভাবে কিছু লিখছি না। চলো তফা বলো তাহলে, লোয়েস্ট মেল্টিং পয়েন্ট কার হবে আর হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার হবে, বলো দেখি। লোয়েস্ট মেল্টিং পয়েন্ট কার হবে আর হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট কার হবে? আমরা যে রুলটা পড়লাম সেই রুল অনুযায়ী বলো দেখি। তফা, লোয়েস্ট কার হবে? এগুলো না পারলে কি করে হবে তফা? ও সে তফা নেই তো। রোজলিনা বলো, লোয়েস্ট কার হবে? লোয়েস্ট হবে মার্কারি। ভেরি গুড, লোয়েস্ট হবে আমাদের কার, মার্কারি। আচ্ছা এবার বলো হাইয়েস্ট কার হবে? হাইয়েস্ট যদি আমি মেল্টিং পয়েন্ট বলি তাহলে হাইয়েস্টটা কার হবে ঠিক করে ভাবো। না, ক্রোমিয়ামই হতো, বাট ক্রোমিয়াম হচ্ছে 3D, তার নিচে আছে 4D, তার নিচে আছে 5D, মেটালিক ক্যারেক্টার ওপর থেকে নিচে বাড়ছে, তাহলে সব থেকে বেশি কার হবে, টাংস্টেনের হবে। সরি, ডব্লিউও না, ডব্লুর হবে। বোঝা গেছে জিনিসটা? দেখো তাই হবে তো? ঠিক আছে, তাহলে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হবে মার্কারি। মার্কারির মেল্টিং পয়েন্ট হয় -38 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলেই দিয়েছি আমরা, ভোলাটাইল ইন নেচার হয়। আর হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হবে টাংস্টেনের, সেটা হচ্ছে 3400 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট অলওয়েজ কী হবে, আমাদের ওপর থেকে নিচে কিন্তু বাড়বে। কারণ
নাম্বার অফ আমার আনপেয়ার্ড ইলেকট্রনস সেম থাকছে, বাট ওপর থেকে নিচে কী হচ্ছে, মেটালিক ক্যারেক্টারটা বাড়ছে। তাহলে সিম্পল হচ্ছে আমার নাম্বার অফ মেটালিক বন্ডিংও ও ক্ষেত্রে বাড়বে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন নর্মাল মনে করো তোমাদের পড়ে যে ওয়াই ট্রানজিশন এলিমেন্টস হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। তাহলে এটা নিজের ভাষাতেই উত্তর দিতে পারো, যদি বইয়ে যেরকমভাবে লেখা আছে সেটাও লিখতে পারো, বা নিজের ভাষাতেই দিতে পারো। কী হবে, স্টেপগুলো ফলো করবে যে লার্জ নাম্বার অফ কী হয়েছে এখানে, আনপেয়ার্ড ইলেকট্রনস আছে ইন দেয়ার অ্যাটমস। আচ্ছা, যদি তাই থেকে থাকে তাহলে কী হবে, যত লার্জ নাম্বার অফ ইলেকট্রনস থাকবে তাতে কী হবে, তাদের মধ্যে একটা স্ট্রঙ্গার ইন্টার অ্যাটমিক ইন্টারাকশান হবে। মানে বিভিন্ন এই দুটো অ্যাটম বা তিনটে অ্যাটম মানে এদের মধ্যে ইন্টারাকশান হবে, স্ট্রঙ্গার ইন্টার অ্যাটমিক ইন্টারাকশান। যত ভালো মানে ইন্টার অ্যাটমিক ইন্টারাকশানটা হবে তত কী হবে, স্ট্রঙ্গার মেটালিক বন্ড ফর্মেশন হবে, অথবা লিখতে পারো স্ট্রঙ্গার মেটাল বন্ড হবে। যত স্ট্রঙ্গার মেটালিক বন্ড হবে তত কী হবে, মেল্টিং পয়েন্টটা তত বেড়ে যাবে, অথবা বয়েলিং পয়েন্ট তত বেড়ে যাবে। দেখো বুঝতে পেরেছ তো, স্টেপগুলো ফলো করবে, বাকি নিজের ভাষায় লেখো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? ব্যাস, চলো এবার আমরা দেখব এটা কত নম্বর হবে বলো তো। আমরা কি কি দেখলাম, মেটালিক ক্যারেক্টার দেখেছি, আর একটা কী দেখলাম, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট, তাহলে 3 নম্বর হবে। তাহলে সি দিয়ে লেখো ডেনসিটি, লিখবে ডেনসিটি। আচ্ছা, নর্মাল একদম ভাবো ডেনসিটি কী হওয়া উচিত, বাঁ দিক থেকে ডান দিক ডেনসিটি কমা উচিত না বাড়া উচিত, এবং কেন? খুব সোজা, একদম সোজা, নর্মালি ভাবো তাহলে তোমরা নর্মালি পেরে যাবে, এগুলো এত মুখস্থ করারও কিছু নেই, একদম সোজা। কেন বাড়বে? রাইট, অ্যাটমিক মাস বাড়ছে। প্রথমত হচ্ছে ডেনসিটি মানে কি এটা বোঝার চেষ্টা করো। ডেনসিটি মানে কি, ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, তো এটা তো তাই তো। তাহলে আমি যখন অ্যালং দ্য পিরিয়ড, ভালো করে বোঝো জিনিসটা, অ্যালং দ্য পিরিয়ড যখন আমি লেফট টু রাইট যাচ্ছি তখন মাস, অথবা আমরা বলছি অ্যাটমিক মাস, সেটা কি হচ্ছে আমার বাড়ছে, এটা আমরা জানি। বাট রেডিয়াই কি হয়, রেডিয়াই কিন্তু আমার কমে যায়। আমাদের রেডিয়াই বা রেডিয়াস যদি বলি, রেডিয়াসটা কী হয়, বাঁ দিক থেকে ডান দিকে কমে, আর রেডিয়াস যদি কমে তাহলে ভলিউম কী হবে, ভলিউম আমার কমে যাবে। তাহলে আমি বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছি, অল ওভার ডেনসিটি ইকুয়াল টু যদি আমার মাস বাই ভলিউম হয়, তাহলে আমার বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হচ্ছে, মাসটা আমার বাড়ছে, আবার ভলিউম আমার কমছে। তাহলে অল ওভার ডেনসিটিটা কী হবে, ডেনসিটি আমার বেড়ে যাবে। দেখো দেখো বুঝতে পেরেছো তো এবারে, ক্লিয়ার তো সবার? রসলিনা, একদম সোজা জিনিস, কিচ্ছু নেই। বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, অ্যাটমিক মাস বাড়ছে, ওয়্যারাস রেডিয়াই কমছে। রেডিয়াই কম মানে ভলিউম কমবে, তাহলে ভলিউম কমলে কি হবে, আমার আলটিমেটলি ওভারঅল ডেনসিটি বাড়বে। একদম সোজা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এইবারে একটুখানি লিখে রাখবে এটা, যে এর সাথে স্টার দিয়ে একটুখানি লিখে রাখবে যে ডেনসিটি অফ ট্রানজিশন মেটালস আর কম্পারেটিভলি হায়ার দ্যান এস ব্লক এলিমেন্টস। একই কারণ, ডেনসিটি অফ ট্রানজিশন এলিমেন্টস কম্পারেটিভলি গ্রেটার দ্যান এস ব্লক এলিমেন্টস, এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে। এইবারে দেখো, নর্মাল যদি আমরা এটার একটা অর্ডার বার করতে চাইতাম তাহলে কীরকম আসতো, সাধারণত অর্ডারটা যেটা অ্যাকচুয়াল হয় সেইটা দেখাচ্ছি। যে স্ক্যান্ডিয়ামের থেকে টাইটেনিয়াম কী হবে, বেশি হওয়ার কথা বেশিই হয়, ভ্যানাডিয়াম বেশি হবে, ক্রোমিয়াম বেশি হবে, ম্যাঙ্গানিজ বেশি হবে, আয়রন বেশি হবে, কোবাল্ট বেশি হবে, নিকেল বেশি হবে। নিকেল আর কপার প্রায় সেম হয়, কপারের সাথে জিঙ্ক, দিস ইজ দ্য অ্যাবনর্মালিটি, কপার গ্রেটার দ্যান জিঙ্ক। কেন হচ্ছে, কারণ জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে অ্যাটমিক ভলিউমটা বেড়ে যায়,
জিঙ্কের ক্ষেত্রে ফুলফিল, কমপ্লিটলি ফুলফিল, দ্যাট ইজ 3d10 4s2। তাই জিঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা লোয়ার ডেন্সিটি হচ্ছে, এর ক্ষেত্রেই শুধুমাত্র এটা অ্যাবনর্মালিটি। এই যে লোয়ার ডেন্সিটি হচ্ছে, এই লোয়ার ডেন্সিটিটা হওয়ার কারণ কি? বিকজ অফ ইটস লার্জ ভলিউম। আচ্ছা, লার্জ ভলিউমটা কেন হচ্ছে? বাঁ দিক থেকে ডান দিকে তো রেডিয়াই ছোটো হওয়ারই কথা। ওই যে বলেছিলাম ফুলফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, বিকজ অফ ইটস লার্জ ভলিউম, ব্র্যাকেটে লিখে রাখবে ফুলফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এইটাই হচ্ছে এর মধ্যে একটাই শুধুমাত্র অ্যাবনর্মালিটি। কপারের থেকে জিঙ্কটা বেশি হওয়ার কথা ছিল, বাট হয় না। আচ্ছা, এর সাথে এবার যদি ব্যাপারটা হয় 3D 4D আর 5Dর মধ্যে, তাহলে নর্মালি ভাবো 3Dর থেকে 4Dর কী হবে? মাস যথেষ্ট বেশি। অ্যাটমিক ভলিউম নিঃসন্দেহে বাড়ছে, বাট মাসটা যে হারে বাড়ছে অ্যাটমিক ভলিউম কিন্তু অত হারে বাড়ে না। এই জন্যে 3Dর থেকে 4Dটা তুলনামূলকভাবে বেশি হবে, আর 4Dর থেকে 5Dটা অনেক বেশি হবে। এইটা হচ্ছে ডেন্সিটি অ্যালং দ্য গ্রুপ, এটা হচ্ছে ডেন্সিটি অ্যালং দ্য গ্রুপ, ডেন্সিটি অ্যালং দ্য গ্রুপ। ডেন্সিটি অ্যালং দ্য গ্রুপ কী হবে? সব থেকে বেশি হবে একদম নিচেরটা 5D, তারপর 4D, তারপর 3D। কেন হচ্ছে? কারণ যত আমি অ্যালং দ্য গ্রুপ ওপর থেকে নিচের দিকে আসছি, এটা হচ্ছে আমাদের গ্রুপের আমরা টপ টু বটম যখন আমরা ওপর থেকে নিচের দিকে নামছি, তখন যে অ্যাটমিক মাসটা আছে সেটা অনেক বেশি বাড়ছে, আর ভলিউমটা কি হচ্ছে? অনেক কম বাড়ছে। এই জন্যে অ্যাটমিক মাস বাই ভলিউম যদি আমরা দেখি, তাহলে ইকুয়াল টু যে ডেন্সিটি হচ্ছে এটা কী হবে? আলটিমেটলি কিন্তু বাড়বে, কারণ মাস যেটা বাড়ছে সেটা অনেক বেশি র্যাদার দ্যান ভলিউম। ওই জন্য ডেন্সিটিটা অল ওভার কিন্তু বাড়বে। তাই 5Dর ডেন্সিটি সব থেকে বেশি, তারপরে 4D, তারপরে হচ্ছে 3D। ক্লিয়ার হয়েছে এই অবধি? এই সবাইকার ক্লিয়ার হয়েছে তো? এ বলবে তো? কিছু বলেই না, আর চুপ। এটা বলো এবারে তোমার ডেন্সিটি তাহলে কি বলবো, এটা বেশ ভাবলাম আর গুলিয়েই গেল। কি বলবো, এটা ভাবছিলাম গুলিয়ে গেছে, আর মাথায় আসছে না। তোমাদের কি একটা প্রশ্ন করবো ভাবলাম, সে আমার মাথায় থেকে বেরিয়ে গেছে। না, মনে পড়ছে না, ছাড়ো, ঠিক আছে, অসুবিধা নেই, যখন মনে পড়বে তখন বলবো। চলো, ডিটাতে লিখবে আয়োনাইজেশন এনার্জি, আইই। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি বলো বাঁ দিক থেকে, একদম সোজা তো, এ তো কিছু নেই। আয়োনাইজেশন এনার্জি বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হবে? বাড়বে না কমবে? আয়োনাইজেশন এনার্জি লেফট টু রাইট কী হবে? আয়োনাইজেশন এনার্জি বাড়বে না কমবে? বাড়বে, ডিউ টু ইনক্রিজ ইন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাই তো? ডিউ টু ইনক্রিজ ইন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। আচ্ছা, পিরিয়ডের ক্ষেত্রে আমরা এক্সেপশান কি দেখি? পিরিয়ডের ক্ষেত্রে শুধুমাত্র এক্সেপশান আমরা কি দেখব? হাফ ফিল্ড অর ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। হাফ ফিল্ড অর ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয়, সেক্ষেত্রে কী হবে? আয়োনাইজেশন এনার্জি অনেকটা বেড়ে যাবে। কেন? কারণ তারা তো ইলেকট্রনটা ছাড়তেই চাইবে না, তাই না? তারা ইলেকট্রনটা তখন ছাড়তেই চাইবে না। তাহলে দেখো, আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি কার হবে বলো তো? জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি হবে। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। কেন? কারণ এরা হচ্ছে সবাই ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এমনি একদম ডান দিকে আছে, তাছাড়া হচ্ছে ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেয়েছে। এবার যদি আমি জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারির মধ্যে এখন কম্পেয়ার করি, তাহলে দেখো কিন্তু হবে জিঙ্ক গ্রেটার দ্যান ক্যাডমিয়াম গ্রেটার দ্যান মার্কারি, কারণ এটা অ্যালং দ্য গ্রুপ এসছে। আর অ্যালং দ্য গ্রুপ আমরা যদি টপ টু বটম করি, তাহলে আমার আয়োনাইজেশন এনার্জি কী হয়?
কমে যায়। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি কমে যায় কেন? কারণ ডিউ টু ইনক্রিজ ইন সাইজ, ডিউ টু ইনক্রিজ ইন সাইজ। দেখো এইটা সবাই বুঝতে পেরেছো তো? এটা তো নর্মাল আয়োনাইজেশন এনার্জির এটা। দেখো এইটা বোঝা গেছে কিনা। লেফট টু রাইট যত আমরা যাই তত আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়ে। এটা হচ্ছে কেমিক্যাল পিরিয়ডিসিটি, যেটা 11-এর টপিক ছিল, সেখান থেকে আমরা জানি যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত কি হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে। আমরা নিউক্লিয়ার চার্জ বলি না, ওটাকে বলি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। মানে কি হচ্ছে, নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে বাড়তে থাকে। যত বাড়বে তাহলে মনে করো ওই আউটারমোস্ট ইলেকট্রনটাকে ইলেকট্রনকে অ্যাটম থেকে বার করার জন্য অনেক বেশি পরিমাণে এখন এনার্জি দিতে হবে। কারণ যদি অ্যাট্রাকশনটা বেড়ে যায়, নিউক্লিয়ার চার্জ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে, তাহলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা বেড়ে গেল। তাহলে ওই ইলেকট্রনটাকে বার করতে এখন কী হবে, অনেক বেশি এনার্জি দিতে হবে। ওই জন্য বাঁ দিক থেকে ডান দিকে যত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়বে তত আমার কী হবে, আয়োনাইজেশন এনার্জি বাড়বে। শুধুমাত্র এক্সেপশনটা কোথায় কোথায় দেখাবে, হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। যখন হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পাবো, তখন কিন্তু আয়োনাইজেশন এনার্জিটা অনেকটা বেশি পরিমাণে বেড়ে যাবে। কারণ ওরা যেহেতু স্টেবল, ওরা কিন্তু ইলেকট্রনটাকে ছাড়তে চাইবে না। এই জন্যে যদি আমরা বলি আয়োনাইজেশন এনার্জি বাঁ দিক থেকে ডান দিকে সব থেকে বাড়বে এবং হাফ ফিল্ড বা ফুল ফিল্ড রোডে বাড়বে, তাহলে দেখো সব থেকে বেশি হওয়া উচিত জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারির ক্ষেত্রে। কারণ জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এক তো আমরা পিরিয়ডে বাঁ দিক থেকে ডান দিকে গেলে একদম লাস্টে আছে, আর তার সাথে দেখো অ্যাকচুয়ালি ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন ওরা পেয়েছে। এই জন্য এদের হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি আসবে। আর যদি জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারির মধ্যে আমরা কম্পেয়ার করি, তাহলে গ্রুপের ওপর থেকে নিচের দিকে আমরা নামছি, তাহলে আমাদের কী হয়, আয়োনাইজেশন এনার্জি কমে। কেন কমে? কারণ গ্রুপের ওপর থেকে নিচে আয়োনাইজেশন এনার্জি কমার কারণ হচ্ছে সাইজ বাড়ছে, একটা এক্সট্রা করে নিউক্লিয়ার শেল অ্যাড হচ্ছে। যদি একটা এক্সট্রা করে শেল অ্যাড হচ্ছে, মানে অ্যাটমিক মানে অরবিট অ্যাড হচ্ছে। যদি একটা এক্সট্রা করে শেল অ্যাড হয়, তাহলে আমাদের সাইজ অথবা রেডিয়াইটা বাড়ছে। যত রেডিয়াই বাড়বে তত নিউক্লিয়াসের থেকে কী হবে, ইলেকট্রনের ডিস্টেন্সটা বাড়বে। ডিস্টেন্স যত বাড়বে তত কী হবে, অ্যাট্রাকশন ধীরে ধীরে কমতে থাকবে। অ্যাট্রাকশনটা যদি ধীরে ধীরে কমে, তাহলে ওই পার্টিকুলার ইলেকট্রনটাকে অ্যাটম থেকে বার করার জন্য অনেক কম এনার্জি দিতে হবে। তার মানে আয়োনাইজেশন এনার্জি আমার কমে গেল। বুঝতে পেরেছ? এই ক্লিয়ার তো? সবার ক্লিয়ার হয়েছে? লেখা হয়ে গেছে সবার? লেখা হয়েছে? ঠিক আছে, চলো চলো পরেরটা। সেটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেটস। ভেরিয়েবল অক্সিডেশন স্টেট প্রথমত বলে রাখি, যখন আমাদের এই জেনারেল কনফিগারেশনটা আছে n-1 d 1 to 10 আর ns দেখো 1 to 2, তাহলে এক্ষেত্রে কী আসবে দেখো, ডিফারেন্ট অক্সিডেশন স্টেট আসতে পারে ডিউ টু দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে ডিফারেন্ট অক্সিডেশন স্টেট আসতে পারে ডিউ টু ইলেকট্রনিক কনফিগারেশন, এটা ডিফারেন্ট অক্সিডেশন স্টেট কিন্তু আমরা পেতে পারি। সেটা +1 হোক +2 হোক, ডিফারেন্ট আমরা অক্সিডেশন স্টেট পেতে পারি। ঠিক আছে, এবারে এইখানে যদি আমরা বলি যে মিনিমাম অক্সিডেশন স্টেট কত পাবো, মিনিমাম অক্সিডেশন স্টেট পাবো নাম্বার অফ ns ইলেকট্রনস। এটা হচ্ছে আমাদের মিনিমাম অক্সিডেশন স্টেট, নাম্বার অফ ns ইলেকট্রনস। আচ্ছা, আর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত পাবো, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট পাবো আমরা নাম্বার অফ ns প্লাস n-1 d ইলেকট্রনস। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে কি, যেগুলো আছে এই ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, এইগুলো আমাদের কিছু কিছু একটু মনে রাখতে হবে। আর তার মধ্যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেটের মধ্যে যেগুলো হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট, সেইগুলোকে আমি আলাদাভাবে মার্ক করে দেবো। যেরকম মনে করো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপর কি আসবে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, আর লাস্ট হচ্ছে আমাদের জিঙ্ক। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন আমরা মোটামুটি সবাই জানি, সেটা কি হবে 3d1 4s2, 3d2 4s2, 3d3 4s2, তারপর এটা 3d4 4s2 না হয়ে কি হয় 3d5 4s1, দিস ইজ স্পেশাল কেস। ম্যাঙ্গানিজ হচ্ছে 3d5 4s2, তারপর হচ্ছে 3d6 4s2, 3d7 4s2,
3d8 4s2, 3d9 4s2 না হয়ে কী হবে 3d10 4s1 হবে, দিস দ্য স্পেশাল কেস। আর লাস্ট ওয়ান হচ্ছে 3d10 4s2 হয়ে গেল। তাহলে এই যে দুটো আছে এই ম্যাঙ্গানিজ, এটা হচ্ছে হাফ ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, আর জিঙ্ক ফুল ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা মোটামুটি বুঝে নিলাম। এইবার দেখো যদি আমরা অক্সিডেশন স্টেটগুলো বলি, জাস্ট অক্সিডেশন স্টেটগুলো আমরা দেখছি। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটা হচ্ছে +3, ব্যাস স্ক্যান্ডিয়াম কমপ্লিট। সাধারণত স্ক্যান্ডিয়াম অন্য কোনো অক্সিডেশন স্টেট খুব একটা বেশি দেখায় না। টাইটেনিয়ামের যদি তোমরা কম্পাউন্ড দেখে দেখো তাহলে দেখো মোস্টলি যেটা দেখা যায় সেটা হচ্ছে +2 +3 আর +4 দেখা যায়। যেটা সব থেকে বেশি স্টেবল সেগুলোকে আমি মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে এই গোল দিয়ে, সেটা হচ্ছে মোস্ট স্টেবলটা এইটা, বা আমরা লিখছি মোস্ট স্টেবল। ঠিক আছে, এই মোস্ট স্টেবলটাকে আমরা গোল করে দিচ্ছি। ঠিক আছে, মোস্ট স্টেবলটা অথবা মোস্ট কমন করে দিই, স্টেবল লিখবো না, মোস্ট কমন মানে যেটা বেশি পরিমাণে দেখা যায়, মোস্ট কমনটাকে আমি এরকমভাবে গোল করে দিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কী হবে, ওই লোয়েস্ট একই, যেটা হচ্ছে NS+2, আর হাইয়েস্ট কত হতে পারে দেখো 3 আর 2, মানে হাইয়েস্ট হচ্ছে 5 হতে পারে। এবারে মাঝখানের অনেকগুলো হতে পারে, সেটা +3ও হতে পারে, সেটা +4ও হতে পারে। যেটা সব থেকে কমন সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে হাইয়েস্ট সেটা হচ্ছে +5 হতে পারে। ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবে আমরা অনেক এরম কম্পাউন্ড দেখেছি, সেটা হচ্ছে +3 কম্পাউন্ড, মানে CrCl3, CrBr3 এরকম ক্রোমিয়ামের, বা CrOH3 এরকম ক্রোমিয়ামের +3 অক্সিডেশন স্টেট প্রচুর দেখেছি। আর তার সাথে দেখবে +6ও আমরা দেখেছি। প্রথমত হচ্ছে ম্যাক্স আর মিনটা দেখো বার করতে পারছো কিনা। এখানে যদি ম্যাক্স আর মিন আমরা বার করি তাহলে ম্যাক্স আর মিন কিন্তু একই হবে, এখানে +2, এখানে কিন্তু +1 হিসাবে আমরা দেখবো না, কারণ 4s দুটো ঢোকার কথা ছিল, সেটা স্পেশাল কেসে আমরা দেখেছি 4s1, তার মানে যে 1 হবে তা কিন্তু নয়, দেখাবো 2টাই। আচ্ছা, যেটা স্টেবল অনুযায়ী হয় সেটা হচ্ছে এখানে +3, আর আরেকটা স্টেবল অক্সিডেশন স্টেট দেখায় সেটা হচ্ছে +6। মাঝখানে কি আর কিছু থাকবে না? হ্যাঁ, বাকিগুলোও থাকতে পারে, +4 +5 এগুলো দেখাবে। বাট আমাদের যেগুলো মোস্ট কমন বা মোর কমন সেগুলোকে আমরা ওই সার্কেল দিয়ে রাউন্ড করে, মানে সার্কেল দিয়ে দেখাচ্ছি। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো একই জিনিস, যদি আমরা বলি লোয়েস্ট কত হবে, মিনিমাম যে অক্সিডেশন স্টেট সেটা হবে +2, আর ম্যাক্সিমামটা কত হবে 5 আর 2 দুটো মিলিয়ে কত হবে 7। আচ্ছা, এর ক্ষেত্রে সব থেকে কমন কোনগুলো হয়, এই +2টাও কমন, আমরা অনেক বেশি পরিমাণে দেখি, আর +7টাও প্রচুর পরিমাণে কমন, এই দুটো বেশি দেখি। আর বাকি যা কিছু আছে এগুলো হচ্ছে এর মাঝখানে, এগুলো দেখাতে পারে 3, 4, 5, 6 সবই দেখাতে পারে। এবার চলে আসি আয়রনের ক্ষেত্রে। আয়রনের ক্ষেত্রে দেখো সব থেকে বেশি যেটা দেখাবে, সব থেকে কম যেটা দেখাবে সেটা হচ্ছে +2, সব থেকে বেশি আয়রন যেটা দেখায় সেটা হচ্ছে +6। হ্যাঁ, এইবারে যেটা প্রবলেম যে স্যার +6 কেন দেখাচ্ছে, +8 কেন দেখাচ্ছে না? +8 দেখাতে পারতো আয়রন। আয়রনের প্রবলেমটা হচ্ছে আয়রনের সাইজটা হচ্ছে ছোট, এতটা ছোট যে অন্যান্য লিগ্যান্ডগুলোকে, অত বেশি লিগ্যান্ডকেও অ্যাকোমোডেট করতে পারে না। এই জন্য আয়রনের নিচে যেটা আছে, আয়রন নিচে যেরকম কে আছে, তোমার রুথেনিয়াম আছে, অসমিয়াম আছে, এরা দেখাতে পারে +8, বাট আয়রনটা দেখাতে পারে না। আয়রন যেটা ম্যাক্সিমাম স্টেবল অক্সিডেশন স্টেট দেখাবে সেটা হচ্ছে +6 অবধি দেখাবে। বোঝা গেছে এই অবধি? আচ্ছা, এইখানে একটা জিনিস আমি ভুল লিখে ফেলেছি, খেয়াল করিনি তখন। এইখানে একটুখানি চেঞ্জ করবে, এটা আমি খুব বাজে ভুল করেছি। এইটা এখানে লিখবে নাম্বার অফ NS প্লাস N-1টাই হবে, বাট আনপেয়ার্ড N-1d ইলেকট্রন। এটা জাস্ট আমি N-1d লিখে ফেলেছিলাম, এটা একদম মানে আমার মাথা থেকে বেরিয়ে গেছে না, খেয়াল করিনি গো। এইটা একটুখানি করে নাও, এটা আমার ভুল হয়েছে, এটা হয়ে যাবে আনপেয়ার্ড N-1d ইলেকট্রন, শুধু N-1 করে ফেলেছি, ওইটা কিন্তু শুধু N-1 হবে না, হবে আনপেয়ার্ড N-1d। আচ্ছা, তাহলে আয়রনের ক্ষেত্রে মাঝখানের যে অক্সিডেশন স্টেটগুলো আসবে সেটা কি কি, +3, +4, +5 এগুলো আসতে পারে। ঠিক আছে, বাট সব থেকে বেশি স্টেবল আয়রনের ক্ষেত্রে কি হয়, +6টা ভুল দেখালাম, +6 হবে, বাট +6 স্টেবল নয়, স্টেবল হবে +2 আর +3, যেরকম FeCl3, FeCl2 এগুলো দেখায়। এগুলো হচ্ছে নর্মাল, আমরা যদি নর্মাল একটু কেমিস্ট্রির বই পড়ি তাহলেই বুঝতে পেরে যাবো যে মোস্ট কমন কোনগুলো, এই নর্মাল কম্পাউন্ড দেখলেই বোঝা যায়। যেরকম কোবাল্টের ক্ষেত্রে দেখো যেটা দেখাবে সেটা হচ্ছে +2 দেখাবে,
আর কি দেখাবে এখানে, ম্যাক্সিমাম যেটা দেখাবে সেটা হচ্ছে +4 অবধিও দেখাতে পারে, আর দেখাবে না। মাঝখানে একটা কমন আর একটা অক্সিডেশন স্টেট আসবে, সেটা হচ্ছে +3। কমন হচ্ছে কি +3 আর +4, সরি +2 আর +3, +4টা আমাদের নর্মাল থাকবে, মানে দেখাবে না তা নয়, দেখায় বাট কম থাকবে। নিকেলের ক্ষেত্রে দেখো 3d8 4s2 যদি হয়, তাহলে 3d8-এ দেখো আনপেয়ার ইলেকট্রন কটা আছে বলো তো, জাস্ট 2টো আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত দেখাবে, ম্যাক্সিমাম দেখাবে +4, মিনিমাম দেখাবে +2, মাঝখানে একটা থাকতে পারে +3। সব থেকে কমন যেটা দেখায় সেটা হচ্ছে +2 দেখায়ও। কপারের ক্ষেত্রে ঠিক করে লক্ষ্য করো, আমার নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন যেরকম এখানে আমি যদি 2 ধরি, তাহলে অ্যাকচুয়াল কনফিগারেশন কী হওয়ার কথা ছিল 3d9 4s2, তাহলে এখানে 2 আর ডিতে আমার একটা থাকার কথা, তার মানে 2 আর 3 থাকার কথা। এটা শুধুমাত্র 2 আর 3ই দেখায়, আর কিছু দেখায় না। বাট যদি আমাদের সরি ভুল বললাম, কপারের ক্ষেত্রে বলেছি না, খেয়াল করিনি, +1 আর +2 দেখায়। +1 আর +2 এখানে সব থেকে কমন যদি আমরা কপারের ক্ষেত্রে দেখি, দেখবে আমাদের +2 দেখায়, মানে মনে করো CuCl2 CuOH2 এরকম প্রচুর আছে। আর জিঙ্কের ক্ষেত্রে দেখো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এখানে কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিচ্ছু নেই। তাই জিঙ্কের ক্ষেত্রে একটাই শুধু অক্সিডেশন স্টেট দেখাতে পারবে, দ্যাট ইজ +2, ব্যাস কমপ্লিট। এইখানে এই অক্সিডেশন স্টেটের রেঞ্জগুলো আমাদের একটু জানতে হবে, আর তার সাথে হচ্ছে কোনটা স্টেবল এইগুলো একটুখানি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, যদি আমরা হাইয়েস্ট অক্সিডেশন স্টেট বলি, যেটা বলছিলাম যে আয়রনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ও আর এগোতে পারছে না কারণ ওর সাইজটা ছোট বলে, বাট আয়রনের নিচে কিন্তু এগোতে পারে। তাই হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখায় হচ্ছে অসমিয়াম আর রুথেনিয়াম, যারা কিনা দেখায় +8 অবধি। ঠিক আছে, এইটা হচ্ছে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখাতে পারে। অসমিয়াম আর রুথেনিয়াম এরা দেখাতে পারে, সেটা হচ্ছে +8 অবধি। এই অবধি কি বোঝা গেছে? হ্যাঁ বলো। স্ক্যান্ডিয়ামটা অ্যাকচুয়ালি কি হয়, একটাই তো আছে 3d1-এ, ওই জন্যে ও আর রাখেই না, ওই তিনটেকেই বের করে দেয়। মানে তোমার কনসেপ্ট অনুযায়ী হচ্ছে +2 আর +3 দুটো দেখানো উচিত, বাট ওই একটা জিনিস হয় না, মনে করো আমরা মানে প্র্যাকটিক্যালি যদি আমরা এইরকম বলতে চাই যে মনে করো আমাদের বাড়িতে এই কীরকম বলবো, 5টা মিষ্টি আছে আর 4জন লোক আছে, 4জনকে একটা একটা করে মিষ্টি দিয়ে দেওয়া হলো, তারপরে ওই একটা মিষ্টি আবার কি কেউ ফ্রিজে রাখবে, সেটাকে দের বাবা যে কোনো একজন খেয়ে নে। এটা হচ্ছে একটা এই ধরনের জিনিস, যে 3টে ইলেকট্রন ওখানে টোটাল পড়ে আছে, 2টো এসে আর একটা ডিতে, ওই 2টো ইলেকট্রন ছেড়ে কি করবে, একেবারেই 3টে ছেড়ে দেয়। বুঝতে পেরেছো তো? কারণ যদি ওই 2টো ইলেকট্রন ছাড়ে, তাহলে 3dতে একটা পড়ে রয়েছে, ওই একটা রেখে আর কী হবে, ওই জন্য পুরোটাই ও ছেড়ে দেয়। বাট বাকিগুলোর ক্ষেত্রে কি ওই 2টো করে ছাড়লো, আবার 2টো আছে বা 3টে আছে বা 4টে আছে, ওই জন্য তাদের ভেরিয়েবলটা দেখায়। বাট স্ক্যান্ডিয়াম +2 দেখাতে পারে, এটা একদমই বলছি না +2 একদম কোনোটাই দেখায় না, বাট সাধারণত নেগলিজিবল, ওই জন্য আমরা +2টা লিখছিই না। ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, চলো তাহলে এইখানে আমরা কি পেলাম, হাইয়েস্ট অক্সিডেশন স্টেট পাচ্ছি কিন্তু অসমিয়াম আর রুথেনিয়াম, যেটা হচ্ছে আমাদের +8। আচ্ছা, এইখানে দেখবে কিছু কিছু ট্রানজিশন মেটাল এলিমেন্ট আছে, ট্রানজিশন মেটাল এলিমেন্ট শো জিরো অক্সিডেশন স্টেট ইন মেটাল কার্বনিল কম্পাউন্ডস, এটাও কিন্তু হয় মেটাল কার্বনিল কম্পাউন্ডস। মেটাল কার্বনিল মানে কি, CO কার্বনিল ওদের সাথে হবে। এক্সাম্পলটা ওই জন্য বলে রাখি, যদি কোনো সময় পরীক্ষায় পড়ে, মনে করো NiCO4, Mn2CO10, FeCO5, এই ধরনের কম্পাউন্ডে কিন্তু অলওয়েজ মেটালের অক্সিডেশন স্টেট কিন্তু 0। কেন? কারণ CO তো নিজে নিউট্রাল, আর CO যদি নিজে নিউট্রাল হয়, তাহলে দেখো মেটালের অক্সিডেশন স্টেট অলওয়েজ 0 হবে। বোঝা গেছে? হয়েছে? চলো খুব সুন্দর এবার একটা পার্ট করব, সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট স্টেবিলিটি কম্প্যারিজন। অক্সিডেশন স্টেট স্টেবিলিটি কম্প্যারিজন। দেখো এবারে একটা একটা করে দেখাচ্ছি। স্ক্যান্ডিয়াম 2+ আর স্ক্যান্ডিয়াম 3+, স্টেবিলিটি কার বেশি হবে? এগুলো কিন্তু পুরোটাই স্টেবিলিটির জিনিস, ঠিক আছে? আমরা যা দেখবো এবারে স্টেবিলিটি। স্ক্যান্ডিয়াম 2+ ভার্সেস হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, কার বেশি হবে এবং কেন ভালো করে বুঝবে। স্ক্যান্ডিয়াম 3+ যখন হচ্ছে, তখন 4s থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে যাবে আর 3d থেকে একটা। স্ক্যান্ডিয়াম 2+-এ কোথায় যাবে, জাস্ট 4s2 থেকে 2টো ইলেকট্রন যাবে।
তাহলে দেখো স্ক্যান্ডিয়াম 3+ যেটা হবে সেটা বেশি স্টেবল হবে। কেন? কারণ স্ক্যান্ডিয়াম 3+টা ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। দেখো বুঝতে পেরেছো কি? যদি 3টে ইলেকট্রনই ছেড়ে দেয় তাহলে কার মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে? আর্গনের মতো ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন লাইক আর্গন। এই জন্যে এটা বেশি পরিমাণে স্টেবল হয়ে যাবে। দেখো বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, বলো টাইটেনিয়াম 3+ ভার্সেস টাইটেনিয়াম 4+ কে বেশি স্টেবল হবে এবং কেন? রোজলিনা ভালো করে দেখো, টাইটেনিয়াম 3+এ কি হচ্ছে, কটা ইলেকট্রন থাকছে, কোথায় ইলেকট্রন থাকছে, আর টাইটেনিয়াম 4+এ কি হবে? রাইট, এটা হয়ে যাবে ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন। কেন? কারণ এইখানে দেখো 3Dতে একটা ইলেকট্রন পড়ে থাকবে, বাট এইটা কি হয়ে গেল, এটা পুরো আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। টাইটেনিয়াম 4+ হয়ে যাবে আর্গন 3D0 4s0, ওয়ারাস টাইটেনিয়াম 3+ কিন্তু হবে আর্গন 3D1। এই জন্যে 4+টা বেশি স্টেবল হবে। আচ্ছা, সিমিলারলি যদি আমরা দেখি তাহলে দেখবে ম্যাঙ্গানিজ 6+ আর 7+এর মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে 7+টা বেশি স্টেবল হবে, কারণ এটাও ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাবে 6 আর 7-এর মধ্যে। ভ্যানাডিয়াম 4+এর সাথে যদি আমি ভ্যানাডিয়াম 5+ কম্পেয়ার করি, একই রিজেন ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাবে। দেখো এটাও ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। এইবার একটা আলাদা দিই, সেটা হচ্ছে Mn3+ ভার্সেস Mn2+। এইটা যদি আমি দিই তাহলে কোনটা বেশি হবে? সন্দীপনী বলতে পারো, অসুবিধা নেই। Mn3+ ভার্সেস Mn2+, কোনটা বেশি হবে? কেন? ভেরি গুড, ভেরি গুড, এইটা হয়ে যাবে হাফ ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। হাফ ফিল্ড স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝতে পেরেছো তো? কনসেপ্ট যদি মোটামুটি বুঝতে পারো দেখবে অনেকটা সুবিধা। আচ্ছা, এইবার দু একটা জিনিস যেটা হচ্ছে একটু তোমাদের লেভেলের থেকে ওপরে আছে, আশা করছি এতটা শক্ত কোশ্চেন দেবে না। সেটা হচ্ছে ক্রোমিয়াম 2+এর সাথে ক্রোমিয়াম 3+, এইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোনটা বেশি হবে? দেখো ক্রোমিয়াম 2+ যদি হয় তাহলে হয়ে যাবে D3, আর ক্রোমিয়াম 3+ যখন হচ্ছে তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? দেখো ক্রোমিয়াম 2+ যখন হচ্ছে, ক্রোমিয়ামের কত আছে বলো তো? 3D4 4s1, তাহলে দুটো যদি ছেড়ে দিই 3D4 D3 আসবে। আর ক্রোমিয়াম 3+এ কত আসছে? D2, তাই তো? এই দেখো না, এটা ক্রোমিয়াম কত ছিল? ক্রোমিয়াম হচ্ছে 24। ক্রোমিয়াম যদি 24 হয় 3D4 4s1, তাহলে 2+ হলে এটা বেরিয়ে গেল 3D3, আর 3+ হলে কি হবে? না, ক্রোমিয়াম তো 24 ছিল তো, 18 6 24। হ্যাঁ ওই হলো, হ্যাঁ হ্যাঁ, আরে 3D5 4s1, ওইটা আমি ভুল করে 3D4 করে ফেলেছি। 3D5 4s1, তাহলে ক্রোমিয়াম 2+এর ক্ষেত্রে কত আসছে বলো তো? 3D4 আসবে, D4, আর এটা আসছে D3, তাই তো? দেখো তো, তাই তো? হ্যাঁ, এইটা শুধু একটা স্পেশাল কেস, এইটা আলাদাভাবে একটু লিখে রাখবে। এইটা লিখে রাখবে যে D3 ইজ মোর স্টেবল। এটা তোমাদের লেভেলের ওপরে, ওই জন্য আমি এখন কিছু বলছি না, এগুলো আশা করি এগুলো পড়বে না। D3 ইজ মোর স্টেবল দ্যান D4 ইন অ্যাকুয়াস সলিউশন। D3 ইজ মোর স্টেবল দ্যান D4 ইন অ্যাকুয়াস সলিউশন। হয়েছে? আচ্ছা, আর একটা স্পেশাল কেস, ওই জন্য দুটো আমি বক্সের মধ্যে এরকমভাবে করে দিচ্ছি। এটা একটা, আর একটা স্পেশাল কেস হয়, সেটা হচ্ছে নিকেল 2+এর অক্সিডেশন স্টেট, এটা কিন্তু নিকেল 4+এর থেকে অনেক বেশি পরিমাণে স্টেবল, ওয়্যারএজ প্ল্যাটিনাম 2+ অক্সিডেশন স্টেটটা কিন্তু প্ল্যাটিনাম 4+এর থেকে লেস স্টেবল। বোঝা গেছে? আচ্ছা, এটা কিভাবে আমরা পাচ্ছি? অন দ্য বেসিস অফ sum of 4 ionization energies,
অন দ্য বেসিস অফ সাম অফ 4 আয়োনাইজেশন এনার্জিস। যদি এটা আমরা দেখি তাহলে এইটা আমরা পাবো যে নিকেল 2 প্লাসটা নিকেল 4 প্লাসের থেকে বেশি স্টেবল, ওয়ারাস প্ল্যাটিনাম 2 প্লাসটা প্ল্যাটিনাম 4 প্লাসের থেকে কিন্তু লেস স্টেবল হবে। হয়েছে? হয়েছে এই অবধি? চলো এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই এর আন্ডারে অক্সিডেশন স্টেটের আন্ডারে দুটো পয়েন্ট লেখাবো। একটা পয়েন্ট হচ্ছে কি, অ্যালং দ্য পিরিয়ড, মানে পিরিয়ড মানে কি, পিরিয়ড মানে হচ্ছে আমরা লেফট টু রাইট যখন আমরা যাচ্ছি তখন স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট ডিক্রিজ করবে, স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট এটা কি হবে, ডাউন হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রুপ যদি আমরা বলি ফ্রম টপ টু বটম, ওপর থেকে নিচে যখন আমরা যাব তখন কি হবে, স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট এটা কি হয়ে যাবে আমাদের, ইনক্রিজ করবে। বাট এটা কিন্তু এস ব্লক এলিমেন্টের মতো নয়, এগুলো কিন্তু আলাদা। বোঝা গেছে? অন মুভিং ডাউন দ্য গ্রুপ কি বলছি, স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট বাড়ছে। আর যদি আমরা বলি অ্যালং দ্য পিরিয়ড বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট কী হবে, কমে যাবে। দেখো এক্সাম্পল দিয়ে একটা জাস্ট বলে দিচ্ছি, যদি পরীক্ষায় এরকম একটা অর্ডার দেয় তাহলে সহজেই বার করতে পারবে। মনে করো VO3-, তার সাথে মনে করো আমি দিল CrO4-, তারপরে মনে করো আমায় দিল MnO4-। দেখো সবগুলোর ক্ষেত্রেই দেখো প্রথমে ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট কত আছে, দেখো ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে এখানে 3 × 6 - 3 × 6 মানে হচ্ছে এখানে +5। ক্রোমিয়ামের ক্ষেত্রে কত হবে, 4 × 8 +6। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হচ্ছে +7। দেখো আমার বাঁ দিক থেকে দেখো ডান দিকে অক্সিডেশন স্টেট বেড়েছে। আমরা কি বলছি, অন দ্য পিরিয়ড ফ্রম লেফট টু রাইট স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট কমবে। তাহলে কি হবে, ভ্যানাডিয়ামটা সব থেকে বেশি স্টেবল, তারপরে ক্রোমিয়াম, তারপরে হবে ম্যাঙ্গানিজ এটা। আর অন মুভিং ডাউন দ্য গ্রুপ কি বলেছি, স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট কী হবে, বাড়বে। এটা কিন্তু পি ব্লক এবং এস ব্লক এলিমেন্টের থেকে উল্টো। পি ব্লক এলিমেন্টে কিন্তু স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট ওপর থেকে নিচে কমে, আর স্টেবিলিটি অফ লোয়ার অক্সিডেশন স্টেট কিন্তু নিচ থেকে ওপরে বাড়ে। এটা কিন্তু ওদের মতো নয়, এটা কিন্তু উল্টো জিনিসটা। আচ্ছা এবার এক্ষেত্রে কী হচ্ছে তাহলে, মনে করো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে CrO3 মনে করো আছে, এখানে মলিবডেনামের অক্সাইড দিচ্ছি, আর একটা মনে করো টাংস্টেনের দিয়েছি। এখন দেখো এইটা কি আছে, +6, এটাও হচ্ছে +6, এটাও হচ্ছে +6। এবার স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট যত আমি ওপর থেকে নিচের দিকে যাবো তত বাড়ছে, তাহলে নিঃসন্দেহে টাংস্টেন বেশি স্টেবল রাদার দ্যান মলিবডেনাম, রাদার দ্যান ক্রোমিয়াম। আবার একই রকমভাবে মনে করো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, MnO4-, এখানে +7 অক্সিডেশন স্টেট। ম্যাঙ্গানিজের নিচে গিয়ে থাকে টেকনিশিয়াম, সেটা হচ্ছে মনে করো এখানে +7 অক্সিডেশন স্টেট। তার নিচে কি থাকবে, রেনিয়াম। রেনিয়ামের কম্পাউন্ডে মনে করা আছে +7 অক্সিডেশন স্টেট। তাহলে কিন্তু রেনিয়াম +7টা সব থেকে বেশি স্টেবল, দেন টেকনিশিয়াম, দেন ম্যাঙ্গানিজ। এই অবধি বোঝা গেছে? এই অবধি দেখো ক্লিয়ার হয়েছে কিনা। হয়েছে? ক্লিয়ার তো এই অবধি? ঠিক আছে চলো একটা ভালো জিনিস এবার একটু পড়াই, কারণ বড্ড বেশি থিওরিটিক্যাল হয়ে গেছে। একটা ভালো জিনিস পড়াই, সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। খুব ভালো লাগবে এটা, একদম সোজা, মানে যদি এখান থেকে প্রশ্ন পড়ে হাইলি স্কোরিং যদি ম্যাগনেটিক প্রপার্টি থেকে পড়ে যায়। আচ্ছা ম্যাগনেটিক প্রপার্টি মানে কি, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন আইদার হতে পারে প্রেজেন্ট অথবা হতে পারে আমার অ্যাবসেন্ট। যদি প্রেজেন্ট হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, প্যারাম্যাগনেটিক। যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি বলবো সেটাকে, ডায়াম্যাগনেটিক। হয়ে গেল। প্যারাম্যাগনেটিক যদি হয় তাহলে তার ম্যাগনেটিক মোমেন্ট আমরা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব, মিউ দিয়ে। মিউ ইকুয়ালস হচ্ছে √n × n+2 BM। BM মানে হচ্ছে বোর ম্যাগনেটন, BOHR বোর, আর ম্যাগনেটন এটা হচ্ছে ওর ইউনিট। আর এনটা এখানে কি, এনটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, এটা হচ্ছে আমাদের এন। তাহলে এখান থেকে এবার দেখি যে কিভাবে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মোমেন্টটা আমরা পাচ্ছি। তাহলে কি দেখো,
যখন D0 আসবে অথবা D10 আসবে সেখান থেকে তো আমরা আর কিছু পাবো না, সাধারণত কী হবে D1 D2 D3 এদের ক্ষেত্রে পাবো। দেখো মনে করো আমি যদি বলি স্ক্যান্ডিয়াম 3+, তাহলে তোমরা কি বলবে এখানে এটা বলবে প্যারাম্যাগনেটিক অর ডায়াম্যাগনেটিক, আগে এটা বলবে আর তার সাথে পরেরটা কি করবে মিউটা ক্যালকুলেট করবে ইন বোর ম্যাগনেটন, এটা ক্যালকুলেট করবে, ঠিক আছে। তাহলে স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+-এ কটা এটা আছে দেখো কনফিগারেশন। হ্যাঁ, চাইলে আর একটা জিনিস তাহলে মাঝখানে লিখে নাও, তাহলে আরও সুবিধা হবে। আর একটা তাহলে কলম করে নাও, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটা। দেখো স্ক্যান্ডিয়াম 3+ যদি হয় তাহলে কত হবে, 3D0 হবে তো, দেখো হবে তো, হবে কি হবে না, হবে। তাহলে এখানে ডায়াম্যাগনেটিক হবে না প্যারাম্যাগনেটিক হবে, ডায়াম্যাগনেটিক হবে। আচ্ছা, এটাই যেটা আমরা করছি সেটা হচ্ছে মিউ ক্যালকুলেটেড, আমরা অবজার্ভ ভ্যালু আমাদের দরকার নেই, কারণ অবজার্ভ কী আসছে আমাদের একদম এখন ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, মানে বোঝার প্রয়োজন নেই। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু কী হবে, তাহলে নিঃসন্দেহে 0 আসবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? ব্যাস, সবাই ক্লাস করছো, আশা করি সবাইকার কাছে ক্যালকুলেটর আছে। পটাপট ক্যালকুলেটরটা ওপেন করো এবং ক্যালকুলেটর ওপেন করে পর আমাকে বলতে থাকবে টাইটেনিয়াম 3+, টাইটেনিয়াম 2+। কারণ এখান থেকে যদি কোনো একটা এই রকম জিনিস পড়ে, আমি কিন্তু চাই না যে এখান থেকে একটা কোশ্চেনও ছেড়ে যাক, এমন কিছু শক্ত নয়, পুরো সোজা পাঠ এই জায়গাগুলো। তাহলে টাইটেনিয়াম 3+, টাইটেনিয়াম 2+, ভ্যানাডিয়াম 2+, ক্রোমিয়াম 2+, তারপরেরটা করবে ম্যাঙ্গানিজ 2+, আয়রন 2+, কোবাল্ট 2+, নিকেল 2+, কপার 2+, দূর বাবা, লাস্ট জিঙ্ক 2+, লাস্ট একটা করবে সেটা হচ্ছে জিঙ্ক 2+। আমি তুলছি, মানে এটা তুলছি টেবিলটা, তারপর আস্তে আস্তে একটা করে আমরা এগোবো। চলো বলো টাইটেনিয়াম 3+, রোজলিনা শুরু করো। টাইটেনিয়াম 3+, ইলেকট্রনিক কনফিগারেশন কত পেয়েছো? 3D1। তাহলে কি হবে, নিঃসন্দেহে প্যারাম্যাগনেটিক হবে। এবং ক্যালকুলেটেড ভ্যালু কত এসছে? আচ্ছা, ক্যালকুলেটেড ভ্যালু ক্যালকুলেট করার দরকার নেই, জাস্ট রুটেই লিখে দাও, √3। হ্যাঁ, এবার হ্যাঁ এটা ক্যালকুলেট করে তোমরা নর্মাল তখন বসিয়ে নেবে, অসুবিধা নেই। √3 বোর ম্যাগনেটন, কিন্তু ইউনিট হচ্ছে BM বোর ম্যাগনেটন। টাইটেনিয়াম 2+ হলে কত হবে, 3D2, প্যারাম্যাগনেটিক নিঃসন্দেহে হবে। কি হবে বলো, কত হবে, √8, কারণ n×n+2, তার মানে আমার আসবে √8 বোর ম্যাগনেটন, 4×2। ভ্যানাডিয়াম 2+ কত আসবে, 3D3, প্যারাম্যাগনেটিক হবে নিঃসন্দেহে, কারণ তিনটেই হচ্ছে আমার আনপেয়ার ইলেকট্রন, তাই তো। তাহলে আমার কত আসবে এখানে, √15 বোর ম্যাগনেটন, তাই আসবে তো, দেখো। আচ্ছা, ক্রোমিয়াম 2+ বলো কত আসবে। ক্রোমিয়াম 2+ মানে কি, 3D4, 3D4 মানে কটা আনপেয়ার ইলেকট্রন আমার, 4টে আনপেয়ার ইলেকট্রন, প্যারাম্যাগনেটিক হবে, কত আসবে, √24, তাই আসবে তো, দেখো। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি আর একটা কলাম করে দিচ্ছি, তোমাদের জায়গা থাকলে করবে, না হলে না করলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা করার কারণটা বলি, তাতে তোমাদেরই সুবিধা হবে। সেটা হচ্ছে n, মানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনটা জাস্ট দেখার জন্য, 0 1 2 3, এটা আমার 4 এসছে, 4টে। ম্যাঙ্গানিজে কত আসবে, এটা ম্যাঙ্গানিজ 2+ মানে 3D5, প্যারাম্যাগনেটিক, 5টা আনপেয়ার ইলেকট্রন, √35 বোর ম্যাগনেটন। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, রোজলিনা বলো 3D কত আসবে, আয়রন 2+ কত আসবে বলো। 3D6 আসবে। প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, প্যারা। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 4, ভেরি গুড। এইটাই আমি বলছিলাম, যখন 6টা হয়ে গেছে তার মানে কি 5টা হাফ ফিল্ড হলো, তারপরে একটা কিন্তু অলরেডি পেয়ার আপ হয়েছে, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন এখন 4টে। তাই কোশ্চেন কিন্তু এই রকম পার্ট থেকে দেবে, কোশ্চেন ওপরের পার্টগুলো থেকে দেবে না। তাহলে এখানে কি আসবে, আবার দেখো রিপিট হবে, আগে আমরা যা পেয়েছিলাম সেইটাই রিপিট হবে। মানে কি, ম্যাগনেটিক প্রপার্টি প্রথমে হাফ ফিল্ড অবধি অ্যাজ ওয়েল অ্যাজ বাড়বে,
তারপরে আবার কমতে শুরু করবে। কোবাল্ট 2+ মানে কত হবে? 3d7। অর্চিষা বলো 3d7 যদি হয় প্যারাম্যাগনেটিক হবে, আনপেয়ার্ড ইলেকট্রন কটা? অর্চিষা আনপেয়ার্ড ইলেকট্রন কটা? এই অর্চিষা কি ঘুমিয়ে পড়লো নাকি? মনামিও আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 3টে। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যদি 3টে হয় এখানে কত আসবে? √15 বোর ম্যাগনেটন। নিকেল 2+ কত হবে? 3d8। এটাও প্যারাম্যাগনেটিক হবে কারণ আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সংযুক্তা বলো আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে এখানে? ও আমার মাইক অন হয় না মনে হয়। সন্দীপনী বলো, এ বলো আনপেয়ার্ড ইলেকট্রন কটা সন্দীপনী? এই তো নিকেল 2+, নিকেল 2+ আনপেয়ার্ড ইলেকট্রন কটা হবে? ব্যাট দুটো। 3d8 পাঁচটা আগে হাফ ফিল্ড হলো, তারপরে 3টে ফুল ফিল্ড হলো, বাকি দুটো ফাঁকা রইলো, দুটো হবে। তাহলে আমার কত আসবে? 2 × 4 মানে হচ্ছে √8 বোর ম্যাগনেটন। আচ্ছা কপার 2+এ কত হয়? 3d9। প্যারাম্যাগনেটিক হবে, আনপেয়ার্ড ইলেকট্রন একটা মানে হবে কত? √1। আমি তো বললাম নিকেল 2+, তুমি Cu2+ বলছো কেন? আমি তো বলে দিলাম নিকেল 2+। আচ্ছা জিঙ্ক 2+এর ক্ষেত্রে কী হবে দেখো? 3d10। 3d10-এ কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, দিস উইল বি ডায়াম্যাগনেটিক, আনপেয়ার্ড ইলেকট্রন 0, মিউটা হয়ে যাবে আমার 0। বোঝা গেছে তো পুরো? দেখো ম্যাগনেটিক প্রপার্টি, যদি প্রশ্ন আসে কোনো অসুবিধা আছে? পারবে তো? ঠিক আছে বাবা, মানে গলার স্বর ক্রমশ যেন কমে যাচ্ছে, মানে আজ যেন বের হচ্ছে না। এই রকম কী হলো? মানে আমি তো আর মানে এমন কিছু সেই শক্ত জিনিস বা সেই মুখস্থর মতো পড়াচ্ছি তা তো নয়, যেটুকু আছে এখনো পর্যন্ত বুঝিয়ে গেছি। চলো লাস্ট আজকের দিনে যেটা পড়াবো, লাস্ট আজকে একটা জিনিসই পড়াবো, দ্যাট ইজ ক্যাটালিটিক প্রপার্টিজ। ওই ক্যাটালিটিক প্রপার্টিজ বলে হেডিং করছি, আর ডি ব্লক বলছি না, ছেড়ে দাও। ক্যাটালিটিক প্রপার্টিজ, ঠিক আছে? মানে এদের ক্যাটালিটিক প্রপার্টিজ কোনটা বলে তো? আবার কোথায় ভুল করলাম? আই হবে? জানি না, আমি খেয়াল করি না কেন। GH, আচ্ছা হ্যাঁ 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 আই হবে, খেয়াল করিনি। দাও না, দাগ নাম্বারে কি আছে, অসুবিধা নেই। চলো ক্যাটালিটিক প্রপার্টিস। ক্যাটালিটিক প্রপার্টিস কি? এই ডি ব্লক এলিমেন্টসগুলো মানে অনেক জায়গায় ক্যাটালিস্ট হিসাবে কিন্তু এরা অংশগ্রহণ করতে পারে। মানে আমরা এরকমভাবে লিখে দিই যে মেনি ডি ব্লক এলিমেন্টস অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট। একটা এক্সাম্পল দিতে পারবে? তোমরা অনেকে জানো এটা, আমি এক্ষুনি বললে বলবে হ্যাঁ দেখেছি দেখেছি, অনেকে জানো। এমন একটা এক্সাম্পল দাও দেখি যেখানে তোমরা অলরেডি দেখেছো ডি ব্লক এলিমেন্ট ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। খুব কমন এক্সাম্পল। হ্যাঁ কোথায় কোথায়? একটা তো দেখা, মানে এক্সাম্পল তো বলতে হবে। খুব সোজা, প্রচুর বার দেখেছো ক্লাস। হ্যাঁ কোথায় দেখেছো? খুব হ্যাভার্স প্রসেস, ক্লাস 7-8 থেকে পড়ে এসছো। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ আয়রন অ্যান্ড মলিবডেনাম NH3 মানে অ্যামোনিয়াতে কনভার্ট হয়, এটা তো প্রচুর জায়গায় দেখে এসছো। আর একটা খুব কমন এক্সাম্পল আছে, এই সবেই আমরা পড়ে এসছি, বারবার পড়ে এসছি অর্গ্যানিক কেমিস্ট্রিতে, খুব কমন, দ্যাট ইজ হাইড্রোজেনেশন। হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম, হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম। এই নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এগুলো কি? এগুলোই তো ক্যাটালিস্ট, তাই তো? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তাহলে চলো, এরা যে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, তাহলে রিজেন্টটা কি? রিজেন্ট এক দুটো হতে পারে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কি, এরা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায়।
রিজন হচ্ছে একটা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, কারণ ওরকম একটা কোনো অক্সিডেশন স্টেট নেই যে এরকম থাকবে। আচ্ছা, আর কি থাকতে পারে? এর হচ্ছে ফ্রি ভ্যালেন্সিস ওভার মেটাল সারফেস, ফ্রি ভ্যালেন্সিস ওভার মেটাল সারফেস, কারণ এদের ভ্যালেন্স অরবিটাল আছে মেটাল সারফেস, আর এইটার জন্য এদের একটা পাওয়ার থাকে, সেটা কি অ্যাবজর্পশন পাওয়ার, এটাকেই আমরা বলবো অ্যাবজর্পশন পাওয়ার, কারণ যেহেতু ফ্রি ভ্যালেন্সিটা ওদের মধ্যে আছে। আর লাস্ট থার্ড পয়েন্টটা কি? প্রেজেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল, এটা তো অলরেডি আছে, প্রেজেন্স অফ ভ্যাকেন্ট ডি অরবিটাল। এই তিনটে কারণে অ্যাকচুয়ালি এরা খুব ভালো ক্যাটালিটিক প্রপার্টি দেখাতে পারে। এক্সাম্পল হিসাবে 1 নম্বর যেটা আমি বলেছি ওটাই লিখে দেবো, সেটা হচ্ছে N2+3H2, এখানে আয়রনটা হচ্ছে অ্যাজ ক্যাটালিস্ট ইউজ হচ্ছে, আর মলিবডেনামও থাকে, বাট আয়রনটা কিন্তু ক্যাটালিস্ট হিসাবে ইউজ হয়, মলিবডেনাম কিন্তু ক্যাটালিস্ট প্রোমোটার হিসাবে ইউজ হয়, মলিবডেনামটা ক্যাটালিস্ট নয়, ক্যাটালিস্টকে প্রমোট করছে। 2 নম্বর, মনে করো আমি যদি এরকম বলি যে মনে করো একটা অ্যালকিন আছে, সেখানে আমরা হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল অর হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম অর হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম, সেটা কিসে কনভার্ট হয়ে যায়? অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। এখানে এই যে নিকেল অথবা মনে করো প্ল্যাটিনাম অথবা মনে করো প্যালাডিয়াম, এগুলো কি? এগুলো হচ্ছে সবই ক্যাটালিস্ট, সবই হচ্ছে এরা ক্যাটালিস্ট। ক্লিয়ার হয়েছে? হয়েছে? এই সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ঠিক আছে। জাস্ট একটা কোশ্চেন এরকম 1 বছর পড়েছিল, এইটা দিয়ে আজকের ক্লাস শেষ। কোশ্চেন এইখানেরই একটা কোশ্চেন, হাউ আয়রন 3 catalyzes the reaction between I minus মানে iodide and per sulfate ions, per sulfate ions কিভাবে ক্যাটালাইজ করছে সেইটা। আলটিমেট রিয়াকশানটা কি হচ্ছে? রিয়াকশানটা হচ্ছে এইটা, দেখো 2I মাইনাস প্লাস H2OH 2 মাইনাস, কারণ পার সালফেট দিয়েছে, H2OH 2 মাইনাস, ওখান থেকে যেটা তৈরি হবে এটা অক্সিডাইজ হয়ে যাবে I2-তে, আর H2OH 2 মাইনাস যেটা আছে সেটা তোমার রিডিউস হয়ে যাবে 2SO4 2 মাইনাসে, I মাইনাসটা অক্সিডাইজ হচ্ছে I2-তে, আর H2OH 2 মাইনাসটা রিডিউস হয়ে SO4 2 মাইনাসে এসছে। আচ্ছা, এইখানে এক্সপ্লেনেশনটা দেখো যে কিভাবে আয়রন 3 অ্যাকচুয়ালি একে ক্যাটালাইজ করেছে, সেইটা প্রশ্ন। তাহলে আয়রন 3 কীভাবে ক্যাটালাইজ করছে? এই যে 2I মাইনাসটা আছে, এটা Fe3+ অ্যাকচুয়ালি একে ক্যাটালাইজ করছে বা অক্সিডাইজ করছে কিসে? I2-তে, আর নিজে রিডিউস হয়ে যাচ্ছে Fe2+, এটা হলো। এবারে এই যে Fe2+টা রিডিউস হলো, এ অ্যাকচুয়ালি কী হচ্ছে? আবার H2OH 2 মাইনাসের সাথে রিয়াকশান করে নিজে অক্সিডাইজ হয়ে আবার ফিরে গেল Fe3+-এ, এবং H2OH 2 মাইনাসকে রিডিউস করে 2SO4 2 মাইনাসে কনভার্ট করে দিচ্ছে। দেখো, তাহলে এটা হচ্ছে Fe3+ এইভাবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছো কি? দেখো, নর্মাল রিয়াকশানটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ইন জেনারেল রিয়াকশানটা। দেখো এখানে Fe3+ তো আমরা লিখিই নি, এটা হচ্ছে নর্মাল রিয়াকশানটা। এবারে দেখাচ্ছি আমরা Fe3+ কীভাবে ক্যাটালাইজ করছে। Fe3+ অ্যাকচুয়ালি I মাইনাসকে কী করেছে? এখানে অক্সিডাইজ করেছে, নিজে হয়ে গেল কি? রিডিউসড। আবার এই Fe2+টা নিজে অক্সিডাইজ হলো H2OH 2 মাইনাসের প্রেজেন্সে, আর H2OH 2 মাইনাসকে রিডিউস করে দিল 2SO4 2 মাইনাস। Thus it acts as a catalyst. দেখো বোঝা গেছে কিনা? হয়েছে? হয়েছে? চলো লাস্ট বলছি, সরি, হোমওয়ার্ক, মানে লাস্ট না, মানে পড়ানো শেষ, হোমওয়ার্কটা। হ্যাঁ বলো। হ্যাঁ লেখো লেখো। রোশনিনা, মাথা ভারী হয়ে গেছে না? ঠিক আছে। ক্লাস করলে সব ভালো লাগবে, ক্লাস তোমরা করোই না, তা ভালোটা লাগবে কোত্থেকে? আজ পর্যন্ত কটা ক্লাস করেছো? আর যে কটা করেছো তার মধ্যে খারাপ কোনটা লেগেছে?
ক্লাসই করো না, তাকে ভালোটা লাগবে কোথায়? হ্যাঁ, রিডাকশান হচ্ছে রিডাকশান, সরি সরি সরি, এইটা অক্সিডেশন হবে, এইটাকে আমি রিডাকশান লিখে ফেলেছি ভুল করে। দাঁড়াও, এইটা ভুল করে আমি রিডাকশান লিখে ফেলেছি, এটা অক্সিডেশন, ওইটা রিডাকশান ঠিকই আছে। Fe2+ থেকে Fe3+টা অক্সিডেশন, ওইটা ভুল করে আর লিখে ফেলেছি। ওটা তো অবশ্যই রিডাকশান, তুমি অক্সিডেশন স্টেট বার করো না, দেখো না 8 2 তুমি অক্সিডেশন স্টেট বার করলেই বুঝতে পারবে, ওইটা আমি ভুল করে আর লিখে ফেলেছি, ওটা ও হবে। আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে, লেখা হয়ে গেছে কি সবার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্কটা আমি বলে দিই। তোমাদের সিলেবাস অনুযায়ী দুটো কম্পাউন্ড আছে, একটা হচ্ছে K2Cr2O7, আর একটা দিয়েছে KMNO4। এই দুটো কম্পাউন্ডের প্রিপারেশন, প্রপার্টিজ অ্যান্ড ইউসেজ বলে আছে, অ্যান্ড ইউসেজ। দেখো এইখানে আলাদাভাবে তো সত্যি কথা বলতে এটার কোনো কনসেপচুয়াল পার্ট নেই, কারণ প্রিপারেশনের কিছু রিয়াকশান আছে, জাস্ট কিছু প্রপার্টিজ আছে, মানে হচ্ছে কাদের কাদের সাথে রিয়াকশান করছে তার ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন আর ইউসেজগুলো। এই পার্টিকুলার পার্টটা কিন্তু আমি আলাদাভাবে তোমাদের ওই রকম পড়াবো না, কারণ এখানে কোনো কনসেপ্ট নেই, কিচ্ছু নেই। বাট পড়াবো না মানেও আমি এর ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো, সম্ভবত আজকে চেষ্টা করছি যদি বানাতে পারি দিয়ে দেবো। এইটা কিন্তু আজকের ক্লাসেই ইনক্লুড থাকছে, এটা কিন্তু পড়ে নেবে, এটাই হোমওয়ার্ক, মনে থাকবে তো? ঠিক আছে। আচ্ছা, আর ক্লাস আজকে এখানেই কমপ্লিট। যদি কারোর কোনো কোয়ারি থাকে জিজ্ঞাসা করতে পারো। আমি একটু রোজনিনাকে একটু জিজ্ঞাসা করি, এই রুবিনার কি খবর একটুখানি বলো তো। না না না, আমাকে কিছু ফোন করেনি। আমি তোকে মানে ফোনও করেছিলাম, ইভেন আমি একবার বলেও ছিলাম যে যদি পারো মানে ক্লাসটা এন্ড করে দিই একেবারে।